লোকটি অধিকতর জোর দিয়ে বলল, জানিস, আলবত জানিস, শালা বাস্টার্ড। বল না হয় তোর ওই হাফ প্যান্ট পরা প্রেমিকার কি হাল হয় দেখিস। সরোয়ার স্তিমিত চোখে চেয়ে রইল। ভয়ে তার সর্বাঙ্গ কণ্টকিত হয়ে উঠল। কাপা কাপা গলায় বলল, আমি সত্যি কিছু জানি না। লোকটি বীরসমুখে অন্যদিকে তাকাল। হঠাৎ ঘাড় ফিরিয়ে বলল, বেশ, না জানা পর্যন্ত এখানেই থাক। দুই ভাই বোনকে একসাথে ওপরে পাঠানোর ব্যবস্থা করব। সিমন্তিনীর দিকে আর চোখে প্রলুব্ধ দৃষ্টি রেখে বলল, আর ওর তো একটা ব্যবস্থা হয়ে যাবে। না কি বলিস? যে ইঞ্জেকশন দিয়েছি মনে হয় না সহজে উঠবে, হা হা হা। সরোয়ার রাগান্বিত হয়ে তাকালো লোকটার দিকে। লোকটির বেয়ারা হাসি থামল না, বরং মাত্রাটা দ্বিগুণ বৃদ্ধি পেল। হঠাৎ কৃত্রিম থমকে যাওয়ার ভঙ্গি করে সরোয়ারের রাগান্বিত চেহারাটার হুবহু নকল করে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। এরপর সহসা দাঁত বের করে খেক করে হেসে দিয়ে বলল, এই তো, এখন মহাপুরুষের মতো লাগছে। এতক্ষণ তো হাবলার মতো লাগছিল তোকে। বলেই আরেক দফা হেসে নিল লোকটি। তার বোধহয় হুটহাট হাসার আর হুটহাট রেগে যাওয়ার রোগ আছে। নয়তো লোকটি প্রচুর মুভি দেখে দেখে নিজেকে ভিলেন হিসেবে উপস্থাপন করার জন্য। সরোয়ারের বলতে ইচ্ছে করল, আপনি কি প্রচুর মুভি দেখেন? বলা গেল না। চরম ঘৃণা আর ক্রোধে সরোয়ার অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কোনো অদৃষ্টের বিড়ম্বনায় যে এই কৃষ্ণ অনি নামের কীটটা তার সহজ সরল প্রাঞ্জল জীবনটাকে এমন দুর্বোধ্য নরকে পরিণত করেছে সেটা খোদা ব্যতীত কেউ জানে না। এ তার কোনো ভুলের কঠিন শাস্তি, যার কারণে এতগুলা মানুষকে ক্ষণে ক্ষণে কষ্ট ভোগতে হচ্ছে। নিজের সেই কলুষিত ভুলটা যে কি, তার সমস্ত অন্তঃকরণ এক করে খোঁজার চেষ্টা করলেও কোথাও তার দেখা মেলেনি। সে নিরুদ্দেশ। লোকগুলো চলে গেল। যাওয়ার আগে শাসিয়ে গেল, বাঁচতে চাস তো তোর বোনের ঠিকানা দে, নইলে খবর আছে দেখিস। যতদূর বুঝা গেল আশেপাশে কোথাও তারা অস্থায়ী আস্তানা গেড়েছে। ক্রমে ক্ষীণ হয়ে হয়ে আসা মানুষের কণ্ঠস্বর তাই বলছে। সরোয়ার হাত বাঁধা অবস্থায় পিলারের সাথে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এক বিপদ থেকে মুক্তি পাবার আগেই আরেক আপদ এসে হাজির। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে কি যেন ভাবল সরোয়ার। এরপর আশেপাশে তাকিয়ে এই ঘর থেকে বেরোনোর জন্য উপায় খুঁজতে লাগল। কোনো মতে এই ঘর থেকে নিষ্ক্রান্ত হতে পারলেই বাঁচে। দূরে কোথাও পালিয়ে যাওয়া যাবে। অদূরে সিমন্তিনী ইঞ্জেকশনের তাণ্ডবে সারা শরীর নিষ্ক্রিয় হয়ে চারিদিকে হাত পা ছড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। উস্কো খুস্কো চুল কিছু মাটিতে ধরাশায়ী আর কিছু মুখ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ যুগল ঈষৎ খোলা। নিম্নাংশের কাপড় অনেকখানি কাপড় উপরে উঠানো। দেখে সরোয়ার চোখ নামিয়ে নিল। তার বুকে যেন কেউ সযত্নে শুল বিধে দিল। শুল বিধেই ক্ষান্ত হয়নি। তার বুকে পাকাপোক্ত আসন গ্যারে বারবার শুলাঘাত করে নিজের গ্লানির কথা স্মরণ করিয়ে দিচ্ছে অকপটে। তার জন্যই এই অত্যন্ত সরলমনা নিষ্কুলস মেয়েটির এই দুর্গতি। শুধুমাত্র তার জন্যই। কথাটা পুনপুন মনে হয়ে তার সমস্ত চিত্ত নিরতিশয় আত্মগ্লানিতে তিক্ত হয়ে উঠছে। সরোয়ার ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করো সীমা, আমাকে ক্ষমা করো। কি জানি সরোয়ারের এই চুপিসারে সনির্বন্ধ ক্ষমা প্রার্থনা তার কানে পৌঁছাল কিনা। বিকাল হয়ে এল। সিমন্তিনী এখনও অর্ধচৈতন্য অবস্থায় নিষুপ্ত হয়ে ওখানেই পড়ে আছে। সরোয়ার নিজের সর্বশক্তি দিয়ে হাতের বাঁধন খোলবার বৃথা চেষ্টা করলেও হাতে দড়ির দাগ বসে যাওয়া ছাড়া ফল কিছুই মেলেনি। যে বেঁধেছে সে তার বাঁধনের প্রশংসার যোগ্য। তবে এক্ষেত্রে তার প্রশংসাটা কাজে লাগে না। দুপুরের দিকে আকাশের সূর্যরশ্মির প্রখরতা যখন চরম মাত্রায় বেড়ে গেল ঠিক তখনই দুইটা লোক বোধ করি মায়া করে জানালা দিয়ে একবার টু মেরে গেল। এরপর আর কেউ আসেনি।
তবে আশেপাশে মানুষের কণ্ঠে ক্ষীণ গুঞ্জন স্পষ্ট না হলেও বোঝা শক্ত নয়। এতে এটা স্পষ্ট হল যে তাদেরকে পাহারা দেবার জন্য কিছু লোক আছে। বহুক্ষণ পরে সিমন্তিনি সংবিত ফিরে পেয়ে পুরোপুরি চোখ খুলল। ঠোঁট দুটো কিঞ্চিত কেঁপে উঠল তার। বোধহয় কিছু বলতে চাইল। কি বলল স্পষ্ট শোনা গেল না। উঠে বসতে চাইল, কিন্তু এক রত্তি নড়বার শক্তিটুকুও নেই। যেমনই নিস্তেজ ছিল তেমনভাবেই চোখ দুটো মেলে ধরে সরোয়ারের পানে চেয়ে রইল। সিমন্তিনির সংজ্ঞা ফিরে পাওয়ায় সরোয়ারের ঠোঁটে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠলে। তথাপি আসন্ন বিপদের আশঙ্কায় পলকেই তার ঠোঁটের হাসি মুখে প্রবাহিত হওয়ার আগেই ঠোঁটেই মিলিয়ে গেল। গলায় একটু শক্তি জুগিয়ে ক্ষীণ কণ্ঠে ডাক দিল, সীমা, সীমা। ছোট্ট শিশু যেমন ঈদের দিন প্রত্যুষে মায়ের কণ্ঠ শুনে ঈদ আনন্দে ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠে বসে, সিমন্তিনিও তেমন দুর্গেয় আকর্ষণে সরোয়ারের কণ্ঠ শুনে যথাসম্ভব তড়িঘড়ি করে উঠে বসল। চোখ রগড়িয়ে আশপাশে তাকাল। প্রথমটা নিজের অজ্ঞাত অবস্থান হৃদয়ঙ্গম করার চেষ্টা করল সে। পারল না। এরপর ঢুলু ঢুলু চোখে সরোয়ারের দিকে তাকিয়েই যেন তার সব নেশা সব ঘোর নিমিষেই কেটে গেল। দুই হাতের তালু দিয়ে মাথাটা একবার ঝেড়ে নিল সে, গিয়ে দেখল সরোয়ারের নাজেহাল অবস্থা। লম্বা চুল উস্কোখুস্কো হয়ে কপালের উপর চোখ পর্যন্ত এসে পড়েছে। গৌরবর্ণের চেহারাটা অতিশয় ম্লান। ঠোঁট কেটে অবাধে রক্ত ঝরছে। হাত পা বাঁধা। সিমন্তিনি দৌড়ে ছুটে আসার চেষ্টা করল। একবার হুঁচট খেয়ে পড়ে পুনরায় উঠে এসে সরোয়ারের পাশে এসে বসল। সরোয়ার ফিসফিসিয়ে বলল, শব্দ করিও না, ওরা শুনতে পেলে সমস্যা হবে। সিমন্তিনি কান্নাজড়িত কণ্ঠে বলল, শুনুক, ওদের কাউকে ছাড়ব না আমি। সরোয়ার ঠোঁটের রক্ত জিহ্বা দিয়ে নিংড়ে অদূরে থুথু ফেলে বলল, গায়ের জোরে কাজ হবে না। যা করতে হবে বুদ্ধি খাটিয়ে করতে হবে। ওদের লোকসংখ্যা বেশি, অস্ত্রশস্ত্রও বেশি। তুমি আমার হাতের বাঁধনটা খুলে দাও। ও তাই তো। সিমন্তিনি ব্যস্তত্রস্ত হয়ে যথাক্রমে হাত ও পায়ের বাঁধন খুলে দিল। এরপর সরোয়ারের মুখের দিকে বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। উদ্গত অশ্রু দুই হাতে মুছে সংবরণ করে নিয়ে বলল, ওরা তোমাকে মেরেছে তাই না? সরোয়ার অস্ফুটে হু বলে অধোমুখে চুপ করে রইল। সিমন্তিনি তার রক্তাক্ত চিবুক স্পর্শ করে ঈষৎ উপরে তুলে রক্ত মুছে দিতে দিতে বলল, চিন্তা করিও না, এখান থেকে মুক্তি আমাদের মিলবেই। কিন্তু ওদেরও ছেড়ে দিব না আমি। ছাড়ব না কথাটা রিপিট করতে করতে সিমন্তিনি সরোয়ারের বুকে ঢলে পড়ে সংজ্ঞা হারাল। সরোয়ার ডাক দিল, সীমা, সীমা। সরোয়ার একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সিমন্তিনি ওভাবেই সরোয়ারের বুকে মূর্ছিত অবস্থায় পড়ে রইল। ইনজেকশনটা এখনও কাজ করছে, যার কারণে তার পুরো শরীর নিস্তেজ। বারবার মূর্ছিত হবার সম্ভাবনাও আছে। সরোয়ার বহু কষ্টে সিমন্তিনিকে নিয়ে উঠে দাঁড়াল এবং তাকে আগের জায়গায় রেখে আসল। পাছে কোনো লোক এসে পড়ে, এজন্যই যত ভয়। কোমরে হাত দিয়ে দেখল রিভলভারটা নেই। কোনো রূপ সারা শব্দ না করে সে তার জায়গায় গিয়ে কি যেন ভেবে পা দুটো লুজ করে বেঁধে নিল এবং হাত বাঁধা থাকার ভঙ্গিতে হাত দুটো পিছনে নিয়ে বসে রইল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হল। পুরো ঘরময় অন্ধকার ঘনিয়ে আসল। অল্পবিস্তর চাঁদের আলো জানালা ভেদ করে ঘরে এসেছে। অস্ত্র হাতে দুইজন লোক কি যেন কথা বলে হাসতে হাসতে ঘরে ঢুকল। তীক্ষ্ণ দৃষ্টিতে এক নজর দেখে পুনরায় দরজা বন্ধ করে চলে গেল। ধীরে ধীরে লোকগুলো পদশব্দ অদূরে মিলিয়ে গেল। সরোয়ার লুজ করে বাঁধা পায়ের বাঁধন এক টানে খুলে হুট করে দাঁড়িয়ে গেল। দ্রুত পায়ে সিমন্তিনির পাশে গিয়ে নিজের জানা উপায়ে তার জ্ঞান ফিরানোর চেষ্টা করতে লাগল। অল্প কিছুক্ষণ পরেই সিমন্তিনি চোখ মেলল। মৃদু স্বরে বলল, আমি কি আবার জ্ঞান হারিয়েছিলাম? সরোয়ার মাথা নাড়ল।
সিমন্তিনি যারপরনাই বীতশ্রদ্ধ হয়ে বলল, ঘাড়ের মধ্যে কি দিল ওটা? ওটা দেয়ার পর থেকেই এমন হচ্ছে। কখনো জ্ঞান ফিরলে কথাই বলতে পারি না, আর কখনো সব বুঝলেও চোখ খুলতে পারি না। এখন একটু ভালো লাগছে। সরোয়ার কিঞ্চিনমাত্র বিচলিত হল না, শান্ত গলায় বলল, এমনটাই হওয়ার ছিল, ওটা ইনজেকশন। এর মাধ্যমেই তোমাকে অবশ করা হয়েছিল। সিমন্তিনি উঠে বসল। ইনজেকশন কি জিনিস সেটা না চিনলেও এর কাজটা বুঝে নিল নিমিষেই। বলল, আমার তীরধনুক, বর্ষা এগুলো কোথায় জানো? ওখানেই পড়ে আছে হয়তো। ওহহ, আচ্ছা। গুরুমশাই এর দেয়া অস্ত্রটা আছে তোমার কাছে? সরোয়ার মাথা নেড়ে বলল, না, ওটা বোধহয় নিয়ে নিয়েছে ওরা। তাহলে এখান থেকে বেরোনোর পথ? গভীর রাতে বের হওয়া যাবে। একটু আগে ওরা এসেছিল, আরেকবার হয়তো আসবে। সিমন্তিনি চোখ ঘুরিয়ে বলল, আশেপাশে তো কেউ আছে বলে মনে হচ্ছে। হুম, আছে। পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে নয়, বরং অ্যাটাক করে তারপর বের হতে হবে। সিমন্তিনি বোধহয় একটু বিস্মিত হয়ে তাকাল। চাঁদের আলোতে সেটা বোঝা গেল না। বলল, অ্যাটাক মানে কি? সরোয়ার বিরক্তির সুরে বলল, উফ, মহাজালা। অ্যাটাক মানে আক্রমণ। ওদের আঘাত করে তারপর বেরিয়ে যেতে হবে। সিমন্তিনি রাগ করে মুখ ফিরিয়ে নিল। এরপর আকস্মাৎ সরোয়ারের উরুর উপর আলতোভাবে শুয়ে পড়ল। সলজ্জ কণ্ঠে বলল, কিছু মনে করো না। মাথাটা ঘুরছে আবার। ওই উঁচু নিচু মাটিতে শুতে শুতে মাথার একপাশ ব্যথা হয়ে গেছে। বিপদের মধ্যেও সরোয়ার হেসে ফেলল। সভয়ে সিমন্তিনির মাথাটা হালকা চেপে ধরে ঠিক করে শুয়ে দিয়ে বলল, কিছু মনে করিনি। চোখ বন্ধ করে শুয়ে থাকো, একটু ভালো লাগবে। কথা মতো সিমন্তিনি চোখ বন্ধ করল। একটু পরে সারোয়ার উদাস গলায় হয়ে বল, সীমা, হু, কেমন লাগছে এখন? ভালো লাগছে। আমার কি মনে হয় জানো? তুমি থাকলে আমার বৈদ্যের প্রয়োজন হবে না। তুমি আমার ঔষধ। তুমি থাকলে ওদের মতো শত মানুষকে এক হাতে বশ করার ক্ষমতা আছে আমার। সরোয়ার ওভাবেই দুরাগত গলায় বলল, তাহলে কি তুমি আমাকেও বশ করলে? সিমন্তিনি বোধহয় শ্লেষের হাসি হাসল। নির্জন, নিস্তব্ধ অন্ধকারে সরোয়ারের তা বোধগম্য হল না। ফিকে শব্দ শোনা গেল মাত্র। বলল, তোমাকে বশ করলাম কবে? সরোয়ার অপ্রতিভ হয়ে বলল, না মানে, ওই যে হাতিদের বশ করলে। সিমন্তিনি জবাব দিল না। সরোয়ার আবার বলল, সীমা, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আমি না থাকলে মনে হয় তোমার এই দশা হতো না। ভালোই তো ছিলে তোমার পাড়াপড়শিদের নিয়ে। সিমন্তুইনি একটা দীর্ঘশ্বাস বুক চিরে বাতাসে মিলিয়ে দিয়ে যেন একটু শান্তি পেল। সরোয়ারের দিকে তাকিয়ে বলল, নিজেকে কেন দোষারোপ করছ সরোয়ার? সব তো তোমার কপাল। ভেবে দেখো, তোমাকে না হয় আমি সাহায্য করছি, কিন্তু উষার কি হচ্ছে একবার ভেবেছ? বোনটা মনে হয় তোমার। আমার চেয়ে বেশি কে ভাবে ওকে নিয়ে? সিমন্তিনি আঘাত পেয়ে চুপ করে রইল। মুখে আর উত্তর জোগাল না। ভাবল, আসলেই তো বোনটা তার। আমি কেন তাদের জন্য মাথা খুঁড়ে মরছি? আমারই বা কিসের গরজ? বাস্তবতা এটাই যে সরোয়ারই সবকিছুর জন্য চূড়ান্তভাবে দায়ী। কিন্তু সে তো অদৃষ্ট। ললাটের নিদারুণ পরিণতি। এর পেছনের তো কারোর হাত নেই। অন্তর্যামী স্বয়ং তার সৃষ্টি নিয়ে খেলছেন, ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা নিচ্ছেন, যেটাতে কোনো ছলে বলে পিছু হটা সঙ্গত নয়, বরং নিজের ধৈর্যের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে নিজেকে খোদার নৈকস্য বান্দা হিসেবে পরিচয় দেওয়াই সঙ্গত।
ওভাবেই বেশ কিছুক্ষণ সরোয়ারের কোলো বিমনা হয়ে শুয়ে থাকল। একটু পরেই হঠাৎ সরোয়ার বলে উঠল, পাটা ঝিনঝিন করছে, একটু উঠে বসো তো। আমি পা টেনে বসি। সিমন্তিনি উঠে বসল ঠিকই, কিন্তু আর নাড়ল না। সরোয়ার পা টেনে দিয়ে বসে মৃদু মৃদু বলল, রাগ করলে নাকি? সিমন্তিনি চুপ করে রইল। সরোয়ার হাত ধরে টেনে শুয়ে দিয়ে বলল, এখন রাগ করা চলবে না। কিভাবে বের হবে সেই প্ল্যান করি। শুনো, প্রথমে যখন কেউ দরজা খুলবে তখনই তাদের উপর আক্রমণ করে সেখানেই ডিসমিস করে দিতে হবে। এরপর এভাবেই সরোয়ারের মাথার ভেতরের থাকা সমস্ত পরিকল্পনা একে একে সবিস্তারে বর্ণনা করল। সব শুনে সিমন্তিনি যেন নতুন করে আশার আলো দেখতে পেল। হৃষ্টচিত্তে সরোয়ারের কোল থেকে ধরাস করে উঠে বসল। সরোয়ারকে উদ্দেশ্য করে বলল, এসো দরজার পাশে দাঁড়াই, কেউ আসলেই কুপোকাত করে দিব। সরোয়ার মাথা নেড়ে বলল, ঠিক আছে। রাত গভীর হতে লাগল। আকাশে পূর্ণচন্দ্রের আলো ভাঙা কুটিরের মেঝেতে টিকরে পড়েছে। ছোট জানালা দিয়ে মৃদুমন্দ বাতাস বইছে। সিমন্তিনি বিরক্ত হয়ে বলল, আসছে না কেন? সরোয়ার আশ্বস্ত করার ভঙ্গিতে হাত নাড়ল। পরক্ষণেই সহসা দরজায় কান পেতে ফিসফিস করে বলল, আসছে মনে হয়, রেডি থেকো। তাই হল। দুজন লোক তালা খুলে অত্যন্ত সন্তর্পণে ঘরে প্রবেশ করল। মুখে মশিলিপ্ত লোক দুটো একে অপরের দিকে মুখ চাউই করল। তারপর ঘরময় তল্লাশি চালানোর প্রস্তুতি নিতেই সিমন্তিনি একটা লোকের উপর ঝাঁপিয়ে পড়ে মুখ চেপে ধরল। অন্যজন রিভলভার হাতে নিতেই সরোয়ার তার মুখে সজোরে পাঞ্চ করল। অন্ধকারে দুজনেই ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়ল। সিমন্তিনি লোকটির মুখ থেকে হাত সরিয়ে খোলা পা দিয়ে সজোরে তার বুকে কিক করল। লোকটা দূরে গিয়ে পড়ল। সরোয়ার অন্যজনকে দড়ি দিয়ে পিলারের সাথে বেঁধে ফেলল। এরপর দুজনেই ঘর থেকে বেরিয়ে এল। সরোয়ার বলল, বড় বন্দুক দুটো নিয়ে নাও, কাজে লাগবে। আর আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে ওটা চালাতে হয়। অনেক ঝামেলা আছে। তুমি শুধু ট্রিগারটা চেপে ধরে নলটা শত্রুর নিশানা বরাবর ধরবে, এতেই হবে। সিমন্তিনি তাই করল। সরোয়ারের কথামতো চেষ্টা করে বন্দুক ছুটতেই আশপাশ থেকে গন্ডা চার এক লোক কি জানি চিৎকার করতে করতে দ্রুত পায়ে বেরিয়ে এলো এবং এলোপাতাড়ি গুলি চালাতে লাগল। সরোয়ার বুঝল তারা অন্য লোকগুলোকে সংবাদ দিচ্ছে, দ্রুত পালানো দরকার। কিন্তু সিমন্তিনি শত্রুপক্ষের শেষকৃত্য না করে অন্তর্ধান করবে কিনা সেটা নিয়ে সন্দিহান। এরই মধ্যে আশপাশের জঙ্গল চিরে আরও 10-15 জন বেরিয়ে এলো। অলক্ষ্যে গুলি ছুড়তে লাগল তারা। আকস্মাৎ সিমন্তিনি কোত্থেকে এক মুঠো কালি এনে নিজের মুখে এবং সরোয়ারের মুখে মেখে দিল। পূর্ণিমার চাঁদ একটা কৃষ্ণ মেঘ এসে পুরোপুরি প্রচ্ছন্ন করে দিল। তারই ফলশ্রুতিতে জঙ্গল জুড়ে অন্ধকার ঘনীভূত হয়ে আসল। এই সুযোগে দুজন শত্রুপক্ষের অলক্ষ্যে তাদের দলের সাথে মিশে গিয়ে অনির্দিষ্টভাবে গুলি চালাতে লাগল। ঘন কালো অন্ধকার জঙ্গলে শত্রুপক্ষের কেউ বুঝতেই পারল না যে তাদের বিপরীত পক্ষ তাদের পাশেই দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। চিনবার জো নেই। সরোয়ার সুযোগ বুঝে পাশের জনকে গুলিবিদ্ধ করে এমন ভাব করে যে সেই তাদের একজন, বাইরের কেউ নয়। এভাবে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধের পর বাকি রইল মাত্র 5 জন। বাকিরা ইতিমধ্যে নতুন ইতিবৃত্তের সাক্ষী হয়ে পরপারে পাড়ি জমিয়েছে। ধীরে ধীরে চাঁদের নিচ হতে সুবিশাল কালো মেঘ সরে গেল। মৃদুমন্দ আলো এসে যেন সব ভেস্তে দিল। চাঁদের আলো পরিস্ফুট হওয়ার পূর্বলগ্নে সিমন্তিনি ক্ষিপ্ত গতিতে বাকি লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। সবাই সিমন্তিনিকে লক্ষ্য করে গুলি ছুড়তে লাগল। সিমন্তিনি বিশাল একটা গাছের একটা লতায় ঝুলে দুজনকে লাথি মেরে দূরে ফেলে দিল এবং আরও দুজনকে এক বাহু দিয়ে গলা আটকিয়ে লতায় ঝুলে দূরে ছুঁড়ে মারল। বাকি রইল মাত্র একজন।
সিমন্তিনি মোটা লতা থেকে ঝুলে নেমে এক হাঁটু দিয়ে লোকটার মুখে মারল। মাটিয়ে লুটিয়ে পড়ল সে। এবার দুই হাঁটু জোড়া করে উপর থেকে লোকটার পেটে আঘাত করল। সঙ্গে সঙ্গে এক ছটা রক্ত সিমন্তিনির মুখে এসে পড়ল। শেষ পাঁচজনের শেষ দৃশ্যটা বিস্ময়ে অভিভূত হয়ে দেখল সরোয়ার। এ যেন বলিউড মুভিকেও হার মানায়। সরোয়ার আর সিমন্তিনি যখন সেই উপত্যকায় ঝর্ণার ধারে পৌঁছাল তখন ভোরের আলো ফুটেছে মাত্র। বন্য পাখির কিচিরমিচির শব্দ নতুন দিনের নতুন আলোর জানান দিচ্ছে। যদিও পূব আকাশে সূর্যটা পুরোপুরি উত্থিত হয়নি। সেদিনকার এলোমেলো ইতস্তত বিক্ষিপ্ত জিনিসগুলো এখনও পড়ে আছে। একপাশে পড়ে আছে সরোয়ারের রিভলভার। অনতিদূরে সিমন্তিনির বর্ষা আর তীরধনুক। শুধু সেদিনের সিমন্তিনির চটুল হাতে নিহত হওয়া লোকগুলোর লাশের চিহ্নমাত্র নেই। বোধহয় শেয়াল শকুনে ছিঁড়ে খেয়েছে। খারাপ কাজ আর খারাপ সঙ্গ দেবার ফলে চেয়ে ভালে আর কী বা হতে পারে। সিমন্তিনি সেই শ্বেত পাথরটার পিছনে ধূপ করে বসে পড়ল। মৃদু হেসে সরোয়ারের গত রাত্রের কালিমাখানো মুখটার দিকে তাকিয়ে বলল, তোমাকে বাদরের মতো লাগছে, তাই নাকি? আর তোমাকে বুঝি মানুষের মতো লাগছে? হনুমানের মতো লাগছে তোমাকে, তোমার মুখেও তো কালি। সিমন্তিনি শব্দ করে হাসল। মুখ চেপে হাসি থামিয়ে বলল, গোসল করবে? ঝর্ণা তো আছেই পাশে। দেখো দুজনের শরীরের কি হাল হয়েছে। সরোয়ার বলল, কাপড় ভিজে গেলে পরে কি পরব? সিমন্তিনি একটু চিন্তা করে বলল, লতা পাতা একটা না হয় পরবে, সমস্যা কি? তখন ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, তুমি আগে করে নাও, আমি এখানেই আছি। সিমন্তিনি আর চোখে তাকিয়ে নিস্তরঙ্গ গলায় বলল, না, তোমাকে আবার কেউ এসে তুলে নিয়ে গেলে আরেক বিপদ। চলো একসাথেই করি। তোমার না ঝর্ণা খুব পছন্দ? সিমন্তিনি আর চোখে তাকিয়ে নিস্তরঙ্গ গলায় বলল, না, তোমাকে আবার কেউ এসে তুলে নিয়ে গেলে আরেক বিপদ। চলো একসাথেই গোসল করি। তোমার না ঝর্ণা খুব পছন্দ? সরোয়ার আমতা আমতা করে বলল, হ্যাঁ পছন্দ, কিন্তু। সিমন্তিনি বিরক্ত হয়ে অনুযোগের সুরে বলল, আচ্ছা, তোমার সবকিছুতে এত কিন্তু কেন? সবকিছুতেই কেন এত আপত্তি? এখন যদি কেউ টুস করে মাথায় তুলে নিয়ে চলে যায়, তখন তো আমাকে ডাকার শক্তিটুকুও থাকবে না মনে হয়। সরোয়ার পরিহাসের ছলে বলল, হ্যাঁ সেটাই তো। তোমার সাধের গুরুমশাই এত বড় নাম দিয়েছ, ডাকতে ডাকতে আমকে নিয়ে চলে যাবে। এরপর ঈষৎ মুখ বাঁকিয়ে বলল, সিমন্তিনি হুহ। সিমন্তিনি মাথায় আগুন জ্বলে উঠল, ওষ্ঠাধর কেঁপে উঠল। তবুও নিজেকে সংবরণ করে বলল, তুমি কি যাবে, নাকি আমি একাই যাব? সরোয়ার মাথা নেড়ে ভাবলেশহীনভাবে বলল, একাই যাও। সিমন্তিনি মাটিতে দুপদুপ শব্দ করে পা ফেলে কি জানি বিড়বিড় করতে করতে চলে গেল। অর্ধেক গিয়ে কি যেন ভেবে আবার দুপদুপ শব্দে মাটিতে অবাধে কম্পন সৃষ্টি করে তার পাশে এসে বসে পড়ল। সরোয়ার হাত দ্বারা হাঁটু বেষ্টন কর অধোমুখে বসেছিল। চমকে মাথা তুলে বলল, চলে এলে যে? সিমন্তিনি অন্যদিকে তাকিয়ে বলল, গোসল করব না। করবে না? না। তাহলে কি এই কালিমাখা মুখ নিয়ে আমার সামনে বসে থাকবে? সিমন্তিনি সরোয়ারের দিকে একবার কটাক্ষ দৃষ্টিপাত করে পুনরায় অন্যদিকে চেয়ে মৃদু মৃদু করে বলল, হ্যাঁ বসে থাকব। সরোয়ার এবার অসহিষ্ণু হয়ে পড়ল। বলল, কি মুশকিল, তাহলে কি আমি আগে যাব? সিমন্তিনি একবার ঝর্ণার দিকে দৃষ্টি রেগে আবার সরোয়ারের দিকে তাকিয়ে কুপিত স্বরে বলল, ইচ্ছে হয়তো যাও না, এত প্যানপ্যান করছো কেন? সিমন্তিনির কথাগুলো কেমন যেন কাঠোকাঠ শোনাল। এতদিন তার সংস্পর্শে বসবাস করে সরোয়ারের অন্তত এই বোধটুকু হয়েছিল যে মেয়েটার হুটহাট রেগে যাওয়ার অভ্যেস আছে।
এ আর নতুন কি? ভুলিয়ে ভালিয়ে মানিয়ে নিতে পারলে ভালো, আর না পারলে থাক, সেটা নাইবা বললাম। পাঠক সেই সম্পর্কে যথেষ্টই অবগত। ঝঞ্ঝাট এড়াতে সরোয়ারের নরম হয়ে বলল, রাগ করলে নাকি? ঠিক আছে, চলো একসাথেই করি। কিন্তু মনে মনে বলল, পোড়া কপাল, ছেলে মেয়ে একসাথে গোসল কখনো হয় নাকি? লোকে শুনলে ছি ছি করবে। অতিরিক্ত আহ্লাদ করে অভিমানের পাল্লা ভারী করার মতো প্রাণী সীমন্তিনী না। সে তৎক্ষণাৎ বেজায় খুশি হয়ে বলল, ঠিক আছে চলো। আমি আগে কখনো করিনি ঝর্ণায় গোসল। সরোয়ার তাল মিলিয়ে বলল, আমিও করিনি, জীবনে দেখিনি এত সুন্দর ঝর্ণা। গোসল তো অনেক দূরের কথা। সীমন্তিনী চঞ্চল হয়ে বলল, ঠিক আছে চলো চলো, আমার তো আর তরস হইছে না। উফ, ইচ্ছে করছে ঝর্ণায় লাফিয়ে পড়ি। সরোয়ার প্রসন্ন হেসে সাবধানতার সুরে বলল, দেখিও আবার খাদে পড়ে যাবে, তখন নিজেই ডুববে, সঙ্গে আমাকেও ডুবাবে। তুমি ডুবতে যাবে কেন? এ কথার জবাব দিল না সরোয়ার। পা বাড়ালো ঝর্ণার দিকে। হাঁটতে হাঁটতে গায়ের শার্ট খুলে নিল সে। জঙ্গলে বসবাসকারী এক অজ্ঞাতকুণ্ঠিন মেয়ের সব স্বভাবচরিত্র, আচার আচরণ, উৎসাহ উৎকণ্ঠা, তার সমস্ত সত্তাটা যেন তাকে যারপরনাই মুগ্ধ করছে। সামান্য ঝর্ণা, যেটার সাথে তারা হরহামেশাই পরিচিত, যে প্রাকৃতিক রূপের সাথে তার ওঠা বসা, সেই জিনিসটা নিয়ে এত উদ্দীপনা তাকে শুধু মুগ্ধই করছে না, বরং হৃদয়ের অন্তঃস্থলে কুটকুট শব্দে নতুন একটা জালের বুননের আভাস দিচ্ছে। প্রথবারের মতো ঝর্ণায় স্নিগ্ধ নির্ভেজাল পানিতে অবগাহন করবে, এজন্যই কি তার ব্যগ্রতার সীমা নেই? নাকি পছন্দের মানুষটার সঙ্গে নিভৃতে সময় কাটাবে, এই উদ্দেশ্যে এই ব্যাকুলতা? উত্তরটা অন্তর্যামী ভিন্ন কারো কাছে অবগত নয়। তবে উত্তরের অপেক্ষাও করল না সরোয়ার। না চাইতেন মাথা চাড়া দিয়ে উঠা এমন অযাচিত অমূলক চিন্তার ধার না ধেড়ে নির্লিপ্তভাবে ঝেড়ে ফেলে দিল। পাশে ফিরে দেখল সীমন্তিনী ও তার পাশে পাশে হাঁটছে। চেহারার ভাবটা অতিশয় উদাসীন, চোখ সামনের দিকে স্থির, পলকও পড়ারও অবকাশ নেই, ঠিক যেমনটা এতক্ষণ সরোয়ার ছিল। সরোয়ারের ইচ্ছে করল সীমন্তিনীর চোখের দিকে তাকিয়ে তার মনের ভাবটা যেন নিমিষেই বুঝে নেয়। সে কোথায় যেন শুনেছে চোখ মনের কথা বলে। সরোয়ার কৌতূহলী হয়ে বলল, সীমা, এদিকে তাকাও তো। সীমন্তিনী তাকাল। সরোয়ার নিরাশ হয়ে চোখ ফেরাল। চোখ চেয়ে মনে কথা পড়া গেল না। সীমন্তিনী একফালি জিজ্ঞাসু দৃষ্টি সরোয়ারের মুখের উপর রেখে তীক্ষ্ণ স্বরে বলল, কি হল? ও কিছু না, মনের কথার পড়ার চেষ্টা করছিলাম। সীমন্তিনী মুচকি হেসে বলল, হয়েছে, ঢং বন্ধ করো। এসে পড়েছি, আমি আগে যাচ্ছি, তুমি আমার পিছন পিছন এসো। পাথর কিন্তু পিচ্ছিল, সাবধানে। আচ্ছা। দুজনেই অধীর আগ্রহে ঝর্ণাস্নান করতে নেমে গেল। পাহাড়ের গা বেয়ে রাশি রাশি ঝর্ণার পানি কখনো বা এলোভাবে আর কখনো বা বিক্ষিপ্তরূপে তাদের গায়ে গায়ে কাটার মতো এসে বিঁধছে। সীমন্তিনী চোখ বন্ধ করে পরম আনন্দে মাথা উপরের দিকে দিয়ে ঝর্ণার পানি গিলছে, আর একটু পরপর মাথা এপাশোপাশ করে তার প্রকীর্ণ কোকড়াচুলগুলো নিয়ে ঝর্ণা খেলায় মেতে উঠেছে। চোখ মেলে কিছু পানি বুশস করে মুখ থেকে বের করে পুনরায় সেই খেলায় মেতে উঠছে। সরোয়ার আত্মবিস্মৃত হয়ে এই নির্মল দৃশ্যের সাক্ষী হতে বিহবলের ন্যায় চেয়ে রইল। আর এই বন্য মেয়েটার জন্য তৈরি হৃদয়ের জালের বুননের আরেকটা টাক পড়ল, আর একটু মজবুত হল। হঠাৎ সীমন্তিনী তার তৈরিকৃত খেলার দ্বার রুদ্ধ করে সরোয়ারের দিকে তাকাল। পানির তোরে সরোয়ার সেটা দেখতে পেল না। সে আগের মতোই সীমন্তিনীতে বোধ হয়ে সেই নিষ্পলক চাহনিতে চেয়ে রইল। এবার সীমন্তিনী হাত উঁচু করে টুস করে আঙুল ফুটিয়ে ভ্রু নাচিয়ে বলল,
এমন করে চেয়ে আছো কেন? আমি বন্য পশু না, মানুষ। সরোয়ার কিছু বলছে না দেখে আবার বলল, কি হলো? তোমার মুখের অনেক কালি তো এখনো রয়ে গেছে। হাত দিয়ে ঘষে নাও ওগুলো। তথাপি সরোয়ারের অনর চাহনির এক ফোঁটা নড়ল না। সিমন্তিনি এবার চেঁচিয়ে বলল, কথা কানে যাচ্ছে না? কথাটা দুই পাহাড়ের গায়ে বারকয়েক প্রতিধ্বনি হয়ে সরোয়ারে কর্ণকুহর ভেদ করে গেল। চমকে উঠল সে। সংবিত ফিরে পেয়ে চমকে পাথর পিছলে পড়ে যেতে চাইল। তৎক্ষণাৎ সিমন্তিনি ডান পেশি আকড়ে ধরে কোনো মতে ঠিক করে দাঁড়াল। এরপর বিস্ময় নিয়ে বলল, এভাবে চিল্লাও কেন? কান ফেটে গেল বাপরে। চিল্লাবো না? এমন ভ্যাবলার মতো চেয়ে ছিলে কেন? আর রোদ উঠে যাচ্ছে, ভালো করে গোসল করে নাও। এখানেই থেকে যাবে নাকি? হাত ছাড়ো। সরোয়ার মুখ গম্ভীর করে হাত ছেড়ে দিল। সিমন্তিনি তার মুখের দিকে একবার কটাক্ষে দৃষ্টিপাত করে নিজের হাত পা ঘষতে লাগল। সরোয়ার আর সেদিকে দৃকপাত মাত্র করল না। নিজের মতো করে সাবানবিহীন গোসল করে সেখান থেকে উঠে চলে গেল। একটু পর সিমন্তিনিও গোসল করে আসল। আকাশ স্বচ্ছ, পুরোপুরি নীল। নীলাভ আকাশের বুকে কয়েকখণ্ড শুভ্র মেঘ নিজ আনন্দে গগন জুড়ে ছসে বেড়াচ্ছিল। তারই বিপরীতে ভোরের সূর্যের স্বর্ণাভমণ্ডিত আলো সমভাবে পৃথিবীর বুকে আলো চড়াচ্ছিল। সরোয়ার গোসল সেরে এসে শ্বেত পাথরটির ছায়াতলে বসেছিল। সিমন্তিনি নিজ পরনের কাপড়ের পানি দুই হাতে নিঙড়িয়ে নিঃসৃত করতে করতে তার পাশে এসে দাঁড়াল। ব্যস্ত কণ্ঠে বলল, হয়েছে, উঠো এবার। ওই পাহাড়ে একবার উঠা দরকার। ওখান থেকে দেখা যাবে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রাস্তাটা আর কত দূর। তা ঠিক বলেছ, কিন্তু সেই পরশু রাতে এই পেটে কিছু পড়েছে। কাল সারাদিন উপোস। তোমার কি মনে হয় না কিছু খাওয়া দরকার? সিমন্তিনি মাথায় যেন মুহূর্তেই আগুনের অর্চি জ্বলে উঠল। দাঁতমুখ খিচিয়ে রুক্ষ স্বরে বলল, নাও, আমার মাথা খাও। যত তাড়াতাড়ি পারো এই জায়গা ত্যাগ করো। ওদের কেউ চলে আসলে কি হবে ভাবতে পারছ? এখন যে মারামারিও করব সেই শক্তিও নেই। সরোয়ার আর দ্বিরুক্তি না করে উঠে দাঁড়াল। মৃদু করে চলো বলে পাহাড়ের দিকে হাঁটা শুরু করল। সিমন্তিনিও তার পিছু পিছু চলল। চলতে চলতে তার অনেক কথাই মনে হল। মনে হওয়াতেই বাকি যায় আসে। সরোয়ারের চোখে তার প্রতি এমন অভিনিবেশ ইতিপূর্বে কখনো লক্ষ্য করেনি, যেটা আজ করল। তাহলে কি সেও মনে প্রাণে তাকে চায়? কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। মনের কুঠরি ভেদ করে মুখ পর্যন্ত এগুচ্ছে না। ভাবতেই অদ্ভুত ভালো লাগা কাজ করে সিমন্তিনির। কিন্তু পরমুহূর্তেই সব ভালো লাগায় জলাঞ্জলি দিয়ে নানান অযাচিত চিন্তা মাথা চাড়া দিয়ে ওঠে। নিজেকে ধিক্কার দেয় সে। ভর্ৎসনা করে। ভাবে, সে তো তার যোগ্যই না। তার জন্য সভ্য জগতে কত ভালো মনের সুন্দর সুশ্রী মেয়ে উৎ পেতে বসে আছে। সে কেন তাদের জায়গা দখল করে নিজেকে হেয় করবে? আসলেই কি হেয় করা, নাকি নিজের অধিকার বুঝে নেওয়া? কিন্তু সে যে অসভ্য, তার কোনো কিছুর ঠিক নেই। তার যে কোনো জাত নেই, ধর্ম নেই, অকারণে রেগে অগ্নিশর্মা হয়। সেই বা কেন তাকে ধেই ধেই করে নাচতে নাচতে মেনে নিবে? আবার ভাবে, না, তাকে নিয়ে একটু বেশিই ভাবা হচ্ছে। কোথাকার কে আমি তার জন্য ভেবে ভেবে মাথা নষ্ট করব কেন? আমার কি গরজ? কিন্তু সবকিছু উপেক্ষা করে একটাই নাম শুনে তার মনের ভেতরটা তোলপাড় শুরু করে দেয়। হাজার চেষ্টা করলেও এই নামটা কি সে মন থেকে মুছে দিতে পারবে? সেখানে যে কলম দিয়ে খুঁড়ে খুঁড়ে লেখা হয়েছে তার নাম, পেন্সিল দিয়ে লেখা হলে তো কবেই রাবার দিয়ে মুছে নিজেকে নিষ্কণ্টক করে সবকিছু নতুন করে শুরু করত। মনের মণিকোঠায় সৃষ্ট আবর্তের শেষটা কোথায়? এর থামানের দড়িটাই বা কার হাতে? সে কি নিরুদ্দেশ?
পরক্ষণেই সব চিন্তা ঝেড়ে মনে মনে বলে, জানি না এই শরীরটার সৃষ্টিকর্তাকে। তুমি যেই হও, আমাকে যখন সৃষ্টি করেছ তাহলে আমার সমস্যাটার সমাধানও তুমি করো। না হয় আমাকে যেভাবে সৃষ্টি করেছ সেভাবেই ফিরিয়ে নাও। এত কষ্ট নিয়ে আমি বেঁচে থাকতে পারব না। আমার তো কেউ নেই, আমার বেঁচে থাকারই কি দরকার। দুজনে যখন পাহাড়ের চূড়ায় উঠল তখন প্রায় মধ্য দুপুর। অনির্বাণ সূর্যের ফিনিক ক্রমাগত বেড়েই চলেছে। সরোয়ার পাহাড়ের লালচে মাটিতে শুয়ে পড়ল। সিমন্তিনি তার ঘর্মাক্ত কপালে ডান হাত ঠেকিয়ে দূরে দৃষ্টিপাত করল। এরপর ব্যতিব্যস্ত হয়ে সরোয়ারকে ডেকে বলল, দেখো তো, ওইদিকে মনে হয় রাস্তাটা দেখা যাচ্ছে। আমি তো রাস্তা কিরকম জানি না, ওটাই কি রাস্তা? সরোয়ার উঠে দাঁড়াল। একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, ওটাই সে রাস্তা। বেশি দূর তো নেই। কাল সকালে রওনা দিল, বিকেলের মধ্যে পৌঁছে যাব। সকালে কেন? আজ রাত কি এই পাহাড়ের চূড়ায় কাটানোর মতলব আটছ নাকি? সরোয়ার সেই কথার জবাব না দিয়ে মুখের উপর প্রশ্ন করল, আমাকে এখান থেকে তাড়ানোর এত তলব কেন জানতে পারি? সিমন্তিনি খানিকটা ছদ্মগাম্ভীর্যে বলল, সেই মতলব হবে কেন? আমি তো চাই তুমি এখানে থাকো। বলেই সিমন্তিনি জিভ কাটল। সরোয়ার অবাক হওয়ার ভঙ্গিতে হাত নেড়ে বলল, সিরিয়াসলি? না মানে সত্যি? সিমন্তিনি আর কিছু বলল না। অন্যদিকে মুখ করে মুচকি মুচকি হাসতে লাগল। ঈশ্বর সবাধ্য মন না চাইতেও মুখ ফসকে চিরন্তন কিছু সত্য অকপটে বেরিয়ে আসে, যার উচ্ছ্বসিত ঢেউয়ের তোড়ে ঠোঁট সামলানো তো দূরে থাক, মন সামলানো ভার। সঠতা ছাড়াই তখন আত্মভোলা হয়ে সুপ্ত কথাটা বেরিয়ে আসে। সিমন্তিনির জবাবের জন্য বেশিক্ষণ অপেক্ষা না করে সরোয়ার ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। বিমর্ষ গলায় বলল, এবার কিন্তু তোমার মাথা খেতে বলো না। ওটা আমি খেতে পারব না, অন্য ব্যবস্থা করো। সিমন্তিনি সাবলীলভাবে বলল, ঠিক আছে, দেখছি আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। তুমি পারলে আগুন ধরাও। এই বলে সিমন্তিনি সেখান থেকে দ্রুতপদে প্রস্থান করল। সরোয়ার আগুন ধরানোর সরঞ্জাম নিয়ে সেখানেই কাজ শুরু করল। অল্প কিছুক্ষণ পরেই সিমন্তিনি দুইটি ভিন্ন ভিন্ন প্রজাতির হৃষ্টপুষ্ট শরীরের নাম না জানা পাখি নিয়ে হাজির হল। দুইটার শরীরেই তীরের আঘাত দেখে সরোয়ারের মুখে হাসি ফুটল। খুশি খুশি গলায় বলল, এত অল্প সময়ে দুটো শিকার! বাহ, দক্ষ শিকারী তুমি। চরম ক্লান্তি নিয়েও সিমন্তিনি ওষ্ঠাধর প্রশস্ত করে ঈষৎ হাসল। সরোয়ার সেই হাসিতে বোধ হয়ে কখন যে নিজের আঙুল জ্বলন্ত উনুনে উপর গিয়েছিল লক্ষ্যই করেনি। উহ শব্দ করে চাপা কণ্ঠে আর্তনাদ করে উঠল সে। সিমন্তিনি ঝনাত করে ধনুকটা হাত থেকে ফেলে দিয়ে সরোয়ারের কাছে এসে হাতটা দেখে উৎকণ্ঠিত হয়ে বলল, এত বড় গর্দব কেন তুমি? দেখে কাজ করতে পারো না? পারি, পারলে তো পুড়ে যেতে না। আবার মুখে মুখে কথা বলে। একটু থেমে বলল, যাই হোক, এখন তুমি ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম নাও। আমি পাখিগুলোর মাংস ছাড়িয়ে আগুনে ঝলসে নিই। সরোয়ার কি যেন ভেবে একটু দ্বিধান্বিত হয়ে বলল, আচ্ছা, আমি তো জানি না পাখিগুলো খাওয়া হালাল কিনা। সিমন্তিনি ফিচেল হেসে বলল, তুমিই তো বলেছিলে আপনি বাঁচলে বাপের নাম। আগে খেয়ে দিয়ে নিজে বাঁচো, পরে হালাল হারাম বিবেচনা করা যাবে। এখন গিয়ে যেটা বলছি সেটা করো। অগত্যা সরোয়ার গাছটার নিচে চলে গেল। চোখ দুটো বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করল, কিন্তু তীব্র গরমে শরীর অবশ হয়ে আসছিল ঠিকই, কিন্তু ঘুম আসছিল না। সরোয়ার ঘুমাচ্ছে কিনা চেক করতে সিমন্তিনি একটু পরপর তাকাচ্ছে সরোয়ারের দিকে। চোখ খুললেই শূন্য পেটে খাবারে বদৌলতে ঝাড়ি শুনে পেট ভারতে হবে ভেবে সরোয়ার গাছের সাথে হেলান দিকে চোখ ঈষৎ খুলে সিমন্তিনিকে দেখতে লাগল।
এই বন্যবাসিনীর রূপের যেন শেষান্তি নেই। কত হাজার বছর ধরে সৃষ্টিকর্তা এর রূপ পুষ্ট ও পুঞ্জীভূত করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেটা তিনি ভিন্ন অন্য কেউ জানার কথা না। নারীকুলকে বোধহয় অতি ব্যস্ততার সময়ও বেশি সুন্দর লাগে। সিমন্তিনির অতিশয় সূক্ষ্মরূপে কাজের ধরন যেন সবার চেয়ে আলাদা, স্বতন্ত্র। সরোয়ারের মন্ত্রমুগ্ধ হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সিমন্তিনির প্রত্যেকটা কাজ অবলোকন করছে। সিমন্তিনি তার দিকে তাকালেই চোখ বন্ধ করে নিচ্ছে। এভাবে অনেকক্ষণ এই লুকোচুরি খেলা চলল। ক্লান্ত অবসন্ন শরীরে কখন যে সরোয়ার ঘুমিয়ে পড়ল সে নিজেই জানে না। যখন ঘুম ভাঙল তখন প্রায় সন্ধ্যা। পশ্চিমাকাশে সূর্য তখন ডুবে গেছে। গোধূলির স্বর্ণাভ আলো তখনও অল্প বিস্তরে বিদ্যমান। পাশেই কাশফুলে ঘেরা জঙ্গল হতে ঝিরিঝিরি মৃদুমন্দ বাতাসে গাছের কয়েকটা পাতা নড়ছে। আর সামনেই জানালো আগুন থেকে মিটমিটে আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। সরোয়ারের কাঁধে মাথা রেখেই সিমন্তিনি নিষুপ্ত হয়ে শুয়ে আছে। তার একটা হাত সরোয়ারের মুঠোয় শক্ত করে আটকানো। সরোয়ার ছাড়াতে চেয়েও পারল না। কি একটা বিশ্রী অবস্থা। অস্বস্তিতে গাঢ় হয়ে রইল। অনেল কষ্টে সাহস সঞ্চার করে সিমন্তিনির গায়ে মৃদু ধাক্কা দিয়ে ডাক দিল। সিমন্তিনির কোনো ভাবান্তর ঘটল না, বরং সরোয়ারের কাঁধে আড়ে আয়েশ করে গুটিসুটি মেরে ঘুমাল। সরোয়ার আবার ডাক দিল। সিমন্তিনি এবার ধরফর করে উঠে বসে চোখ রগড়িয়ে আমতা আমতা করে বলল, আসলে মাথায় ব্যথা তো, তাই তোমার কাঁধে। সরোয়ার বাধা দিয়ে বলল, ইট স ওকে, সমস্যা নেই। খেয়েছ তুমি? সিমন্তিনি হাই তুলতে তুলতে বলল, না খাইনি। তুমি তো ঘুমিয়েছিলে তাই আর ডাকিনি। তোমার পাশে শুয়ে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঠিক আছে, চলো খেয়ে নিই। খিদায় মনে হয় আমার পেটের পোকাগুলো মরে গেছে। প্রথম দিকে আন্দোলন করেছিল অবশ্য, এখন দেখি সারা শব্দ নেই। সিমন্তিনি হেসে বলল, তোমার আর কথার অভাব নেই। কোত্থেকে যে এত সব বের করো কে জানে। সেটা তোমার না জানলেও চলবে। চলো খাওয়া শুরু করো। খাওয়া দাওয়া হলো। রাতে দুজনের মধ্যে বিশেষ কোনো কথাবার্তা হলো না। দুজনেই ভারী অবসন্ন। আগুনের খড়কুটো ভালো করে জ্বালিয়ে দিয়ে গাছটার নিচেই ঘুমিয়ে পড়ল দুজনে। নতুন করে আশ্রম বানানোর অভিসন্ধিও হল না। এক প্রকার নিরুপায় নিষ্পৃহচিত্তে গাছতলার শক্ত মাটিতেই শুয়ে পড়ল তারা। অতপর সকল অহামিকা ঝেড়ে ফেলে ঘুমের জগতে হারিয়ে গেল দুজনে। খুব সকালে ঘুম ভাঙল হেলিকপ্টারের বিকট শব্দে। সিমন্তিনি প্রথমটা ভারী ভীত হয়ে পড়ল। এই জিনিসটা যে কি সেটা সে বুঝতে পারল না। এটুকু বুঝতে পারছে সেদিনের মতো কয়েকটা মানুষ হেলিকপ্টারের দরজায় বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। হেলিকপ্টার যতই নিকটে আসছে ততই সেটা সিমন্তিনির চোখে বিশাল আকার ধারণ করছে এবং শব্দটাও তত আস্ফালন করে কর্ণকুহর ভেদ করে যাচ্ছে। সরোয়ার কিংকর্তব্যবিমূঢ় হয়ে চক্ষু বিস্ফারিত করে বিহবলের ন্যায় চেয়ে রইল। হেলিকপ্টার যতই নিকটে আসছে ততই সেটা সিমন্তিনির চোখে বিশাল আকার ধারণ করছে এবং শব্দটাও তত আস্ফালন করে কর্ণকুহর ভেদ করে যাচ্ছে। সরোয়ার কিংকর্তব্যবিমূঢ় হয়ে চক্ষু বিস্ফারিত করে বিহবলের ন্যায় চেয়ে রইল। আকস্মাৎ সিমন্তিনির হাত টান দিয়ে পাশের ঝোপে লুকিয়ে পড়ল সে। হেলিকপ্টারটা আশেপাশে দুয়েকটা চক্কর দিয়ে দূরে চলে গেল। সিমন্তিনি কিছু বুঝতে পারল না। গোটা ব্যাপারটা হতবুদ্ধির মতো দেখল সে। এত বড় জিনিসটাই বাকি, আর সরোয়ারই বা এভাবে লুকিয়ে পড়ল কেন? হেলিকপ্টারটা দূরে যেতেই সরোয়ার সিমন্তিনিকে নিয়ে ঝোপ থেকে বেরিয়ে এলো। সরোয়ার ভ্রু কুণ্ঠিত করে অধর চেপে ধরে কোমরে হাত দিয়ে ব্যথাতুর দৃষ্টিতে অদূরে আকাশযানটার চলে যাওয়ার পানে তাকিয়ে রইল। সিমন্তিনি পাশে এসে কৌতূহল নিয়ে বলল, জিনিসটা কি? আর এভাবে লুকিয়ে পড়লে কেন? সরোয়ার কোমর হতে হাত সরিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অন্যরকম গলায় বলল, সীমা।
আমার মনে হয় না এই নরকের কীটটার হাত থেকে আমরা ভাইবোন বাঁচতে পারব। আশা হারাচ্ছ কেন সরোয়ার? তোমাদের কিছু হবে না দেখে নিও। সরোয়ার হাসল, অন্যরকম হাসি। এতটা জোর দিয়ে কিভাবে বলছ? জানি না কিভাবে বলছি, কিন্তু আমার মন বলছে ভালো কিছু হবে। মন তো ঠিক নাও বলতে পারে। হ্যাঁ পারে। তাহলে? কিছু না, চলো এবার বেরিয়ে পড়ি। সকালের খাবারটা না হয় পথে কোথাও হবে। লোকগুলো যেভাবে তোমার পিছে পড়েছে, যত তাড়াতাড়ি ওই রাস্তায় পৌঁছাতে পারবে ততই মঙ্গল। ঠিক আছে, সবকিছু নিয়ে নাও। পাহাড় থেকে নামতে সময় বেশি লাগবে না। এই ধরো বিকালের ভিতর পৌঁছে যেতে পারি যদি কোনো বাধা বিপত্তি না আসে। সিমন্তিনি সবকিছু নিয়ে নিল। কোমরে ছুরি গুজে নিল, তীরের বাক্সটা কাঁধে, বাঁ হাতে ধনুক, ডান হাতে বর্ষা। বর্ষা ঝোপঝাড় কেটে সামনে এগুতে সাহায্য করবে। সরোয়ার শূন্য রিভলভারটায় গুলি ঢুকিয়ে নিল এবং সেটা কোমরে গুজে নিল। এরপর দুজনেই যাত্রা শুরু করল। অল্প কিছুক্ষণ পরেই পাহাড় থেকে দুজনে নেমে সমতল ভূমিতটে হাঁটা শুরু করল। খাবারের ব্যবস্থা হয়নি, না হোক, তবু এই পথটা তো অবশেষে শেষ হতে চলল। এতেই যেন সরোয়ারের মনে খুশি ধরে না। সাময়িক খিদের জ্বালা ভুলে বনজঙ্গল কেটে দ্রুতপদে পা চালাতে লাগল সে। যে করেই হোক আজকের মধ্যেই পৌঁছানো চায়। নিজের মনের মধ্যে বিভিন্ন যাচিত অযাচিত বিষয় আওড়াতে লাগল। সেখানে গিয়ে প্রথমে কি করবে? বোনকে কিভাবে খুঁজবে? কৃষ্ণ অনির কি ব্যবস্থা করবে? এমনি ধারার নানা বর্ণের চিন্তা। অপরদিকে আপন গন্তব্যে ছুটে বনজঙ্গল কাটার প্রতিটা আঘাত যেন সিমন্তিনির বুকের উপর এলোপাতাড়িভাবে পড়ছে। তবু প্রতিঘাত করা তার সাধ্যাতীত। ছোট থেকেই সে আঘাত পেলে চুপ করে থাকত না। আঘাত পেলে প্রতিঘাত জিনিসটা তার জন্য ফরজ হয়ে যেত। তবু আজ কেন এই আঘাতের প্রতিঘাতের কোনো পথ খুঁজে পাচ্ছে না? কারণ মনের আঘাতের প্রতিঘাত হয় না, চুপ করে সহ্য করতে হয়। এখনও ঠিক তাই হচ্ছে। চলতে চলতে একসময় সিমন্তিনি থমকে দাঁড়াল। সরোয়ারের দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করে সহজ গলায় বলল, আচ্ছা সরোয়ার, কোনো মানুষের মন পাওয়ার জন্য কি তার জাত ধর্ম আবশ্যক? এই প্রশ্নের উত্তর সরোয়ারের জানা নেই। বরাবরই সে নারী বিষয়ক ব্যাপারগুলো থেকে একটু দূরে দূরে থাকত। অন্য সকল বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকলেও এ বিষয়ে সে একেবারেই অপরিপক্ক। তথাপি বনবাসী এই যুবতী মেয়েটার মুখে এমন কথা শুনে সে বেজায় মুগ্ধ হল। যে ব্যাপারগুলো তার মাথায় কখনো খেলেনি সে ব্যাপারগুলো এই জঙ্গলে থেকে সিমন্তিনি কিভাবে ঘাটাঘাটি করছে। কি হল? বললে না যে? সরোয়ার অপ্রতিভ হল। স্বাভাবিক হয়ে বলল, আসলে এসব ব্যাপারে আমি যথেষ্ট উদাসীন। তবুও বলি, কোনো কোনো সময় মানুষের মন পাওয়ার জন্য তার জাত ধর্ম আবশ্যক হয়ে পড়ে, যখন সে স্বাধীন থাকে না। নিজ ইচ্ছায় কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না তখন। সিমন্তিনি ঘোর লাগা দৃষ্টিতে নির্লিপ্তভাবে বলল, তুমি কি স্বাধীন? সরোয়ার চমকাল না। এ কথার পিছনে লুকনো কথাটা সে ধরতে পারল না। সে সহজভাবেই বলল, হ্যাঁ স্বাধীন। তবে এমন স্বাধীনতা আমি কখনোই চাইনি সীমা। বাদ দাও, চলো। দুজনে আবার চলতে শুরু করল। তখন মধ্য দুপুর। সভ্য জগতের ঘড়িতে একটার বেশি হবে না। ক্লান্তিতে সরোয়ার বসে পড়ল। তাকে অনুসরণ করে সিমন্তিনিও বসে পড়ল। পথে একটা নফির ফলের গাছ চোখে পড়েছিল সিমন্তিনির। অনিচ্ছার সত্ত্বেও কিছু ফল ছিঁড়ে নিতে হল। জঙ্গলের এদিকটায় তেমন কোনো পশু পাখি নেই বললেই চলে। তাই হালাল হোক হারাম হোক কোনো খাবারের ব্যবস্থা করা গেল না। পাশ দিয়ে একটা ছোট খাল বয়ে গেছে। সেদিকে থেকে অবিশ্রান্ত পানির কলকল শব্দে পরিবেশটা বারবার মুখরিত হচ্ছে।
সিমন্তিনি বর্শি দিয়ে মাছ ধরার কথা তুললেও সরোয়ার নাকচ করে দেয়, বলে, সময় নষ্ট করা ঠিক হবে না, একটু না হয় কষ্ট হোক। তখন সিমন্তিনির চোখে মুখে উদ্বেগ খেলা করে। মনে হয় এর থেকে শুলে চড়া ভালো, তবুও এই মায়ার যন্ত্রণা থেকে মুক্তি মেলে। সিমন্তিনি নফির ফলটা ছুরি দিয়ে ছিদ্র করে সরোয়ারের দিকে এগিয়ে দিল। সরোয়ার কাপা কাপা হাতে সেটা নিল। শুষ্ক হেসে বলল, মনে পড়ে সীমা, ওই দিন গাছে বসে তুমি আমাকে এই ফলটার রস চিবে খাইয়েছিলে? সিমন্তিনি মাথা তুলল না। নিজের জন্য একটা ফল ছিদ্র করতে করতে অদ্ভুত স্বরে উত্তর দিল, সেই দিনটা কি ভুলতে পারি বলো? একদৃষ্টিতে সিমন্তিনির দিকে তাকিয়ে থেকে বলল, আজকেও ওভাবে রসগুলো চিবিয়ে দিবে? সিমন্তিনি রুদ্ধস্বরে বলল, না, তুমি নিজে খাও। বলেই অন্যদিকে মুখ ফিরিয়ে উদ্গত অশ্রু প্রাণপণে রুদ্ধ করার চেষ্টা করল। কিন্তু লাভ হল না। সরোয়ারের গোচরে চলে আসল। দেখতে পেয়ে সে উৎকণ্ঠিত হয়ে বলল, কি হল সীমা, তুমি কি কাঁদছ? না না, মুখ লুকালে হবে না, আমি দেখে ফেলেছি। এদিকে তাকাও দেখি। সিমন্তিনি জোর করে মাথা তুলে টলমলে চোখে তাকাল। ওষ্ঠাধর স্ফুরিত হয়ে কিছু বলতে চাইল, কিন্তু তার জিহ্বা যেন নিসার হয়ে এল। মাত্র কয়েকদিনের সুখস্মৃতি যেন তার কণ্ঠ রুদ্ধ করে দিল। সরোয়ার কাছে এসে সিমন্তিনি ডান হাতটা নিজের হাতে নিয়ে ঈষৎ চাপ দিয়ে বলল, কি হল সীমা, কি মনে হচ্ছে আমাকে বলো? টানা বর্ষণের পর সদ্য বৃষ্টিস্নাত গাছের পাতা থেকে শীতল হাওয়ায় যেমন করে বৃষ্টির জল টুপ করে ঝরে পড়ে, সরোয়ারের কথা শেষ হতে না হতেই সিমন্তিনির চোখ দিয়ে তেমন করেই কয়েক ফোঁটা জল সরোয়ারের হাতের উপর ঝরে পড়ল। অনেকক্ষণ এভাবে চুপ করে থাকার পর সিমন্তিনি ভগ্নকণ্ঠে বলল, তুমি সব ঝামেলা চুকিয়ে আবার আসবে বলো? আমি ততদিন ওই রাস্তার ধারে তোমার অপেক্ষা করব। সরোয়ার ধীরে ধীরে সিমন্তিনির হাত ছেড়ে দিয়ে চুপ করে রইল। সিমন্তিনি পুনরায় উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কি হল, আসবে তো? সরোয়ারের বুকের ভিতরটা তোলপাড় করতে লাগল। বলল, যদি আসতে না পারি মনে করো আর বেঁচে নেই। কৃষ্ণ। কথাটা শেষ করতে পারল না সরোয়ার। সিমন্তিনি তড়িৎ বেগে সরোয়ারের ঠোঁটে হাত দিয়ে বাধা দিয়ে বলল, ওসব বলো না, আমি মরে যাব। সরোয়ার বিমূঢ় হয়ে চেয়ে রইল। সিমন্তিনি লজ্জা পেয়ে হাত সরিয়ে ধীরে ধীরে মাথা নিচু করে নিল। এরপর সারা পথ সিমন্তিনির মুখ দিয়ে একটা কথাও বের হল না। অপরিমেয় লজ্জায় তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হল। কিভাবে কথাগুলো ঘূর্ণাবর্তের ন্যায় সারা চিত্ত আলোকিত করে মুখ ফুটে বেরিয়ে এলো সে খোদা ভিন্ন কেউ জানে না। সিমন্তিনির বারংবার মনে হতে লাগল সে কিছু বুঝতে পেরেছে নিশ্চয়। এতটা অবুঝ সে নয়। তবুও কেন চুপ সে? সে কি তাকে চায় না? তবে কি সব আশায় গুড়ে বালি? সুদীর্ঘ বনজঙ্গল, ঝোপঝাড়, মাঠের পর মাঠ, পাহাড়, প্রস্রবণ, জলাশয় পেরিয়ে অবশেষে ক্লান্তশ্রান্ত হয়ে স্বীয় গন্তব্যস্থল সেই রাস্তার ধারে এসে হাজির হল দুজনে। ক্লান্তিবশত সরোয়ার চকচকে পিছালা রাস্তার উপর স্বস্তির নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল, যেন বহুদিন পর নিজ মাতৃভূমিকে আলিঙ্গন করছে। যদিও মাতৃভূমি নয়, বাংলার মাটি তো। গভীর আবেশে কিছুক্ষণ চোখ বুজে রইল সরোয়ার। তখন সন্ধ্যা নেমেছে, পশ্চিমাকাশে সূর্যদেব তার রক্তিম গালিচাটা গুটিয়ে নিয়েছে ইতিমধ্যে। চোখ খুলতেই দেখল সিমন্তিনি বিক্ষিপ্ত পায়ে চলে যাচ্ছে পুনরায় জঙ্গলের দিকে, ডাক দিতে চেয়েও পারল না। তার জিহ্বা যেন অসাড় হয়ে আসছে। আকাশে বিদ্যুৎ চমকাল। গগনের কোনো অনির্দেশ্য কোণ থেকে দুটো অস্বচ্ছ নীল রেখা পৃথিবীর বুকে দাগ কেটে দিল। সেই আলোতেই সিমন্তিনির একটা মূর্তি মাত্র 1 সেকেন্ডের নিমিত্তে উদ্ভাসিত হল। পরক্ষণেই বিকট শব্দে বাজ পড়ল।
শাসা শব্দে বাতাস বইতে লাগল। গাছের সাথে গাছের নৈসর্গিক ঘর্ষণে বৃক্ষরাজি হুটোপুটি খাচ্ছে। আশ্চর্য হলেও সত্যি এই যে, সরোয়ারের অনতিদীর্ঘ বনবাসের একটা দিনও এরূপ বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয়নি। অল্প কিছুক্ষণের মধ্যেই সীমন্তিনী অদৃশ্য হয়ে গেল। আকাশ থেকে তীরের ফলার মতো তেড়ে বড় বড় বৃষ্টির ফোঁটা পিছালা রাস্তার উপর পড়ে চারিদিকে ছিটিয়ে পড়ল। নিজের সর্বশক্তি সীমন্তিনীর নাম ধরে কয়েকবার ডাকল সরোয়ার। বৃষ্টির প্রকোপে আর বিদ্যুৎ চমকানিতে সেই ডাক সীমন্তিনী শুনতে পেল না। নৈরাশ্যের সর্বগ্রাসী নিকষ কালো অন্ধকার সরোয়ারকে মুহূর্তেই গ্রাস করে নিল। হাঁটু গেড়ে বসে পড়ল সে। চোখের জল আর বৃষ্টির জল মিশ্রিত মাখামাখিতে সৃষ্ট নতুন এক জলের ফোয়ারা নামল তার গাল বেয়ে। সীমন্তিনী কিভাবে পারল তাকে ছেড়ে যেতে? তার এত উদ্দীপনা, এত যত্নআত্তি, ভালোবাসা সব কি শুধুই ছলনা? মিছে মায়া বাড়ানো? সে তো এমন করতে পারে না। তার আচরণ তো অন্য কথা বলে। তবে এ কি হয়ে গেল? নির্জীবের মতো সে ওভাবেই সেখানে পড়ে রইল। আকস্মাৎ একটা সরু হিমশীতল হাত তার কাঁধ স্পর্শ করল। সভয়ে চমকে উঠল সে। ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে অধিকতর চমকে দুহাত পিছনে চলে গেল সরোয়ার। কাঁপা কাঁপা গলায় একবার জঙ্গলের দিকে আর একবার সীমন্তিনীর দিকে তাকিয়ে বলল, তুমি যাওনি? সীমন্তিনী শীতল গলায় বলল, গিয়েছিলাম, ফিরে এসেছি। এবার বলো, তুমি কাঁদছ কেন? সরোয়ার তড়িঘড়ি করে চোখে মুখে হাত দিয়ে বলল, কই কাঁদছি কই? ওটা তো বৃষ্টির জল। এ বলে সে একটু কৃত্রিম হাসার চেষ্টা করল সে। সীমন্তিনী ফিচেল হেসে বলল, বৃষ্টির জল বুঝি চোখ দিয়ে পড়ে? আমি কি এতই বোকা সরোয়ার? সরোয়ার অধোবদনে চুপ করে রইল। সীমন্তিনী পুনরায় বলল, ঠিক আছে, বলতে হবে না। যাচ্ছি আমি। কোথায় যাচ্ছ? যেখানে খুশি। আমার সাথে যাবে? সীমন্তিনী সরোয়ারের পাশে বসে পড়ল। গভীর দৃষ্টিতে ভুরু কুঁচকে বলল, কে? আমার সঙ্গী হতে। সীমন্তিনী চোখ ফিরিয়ে থমথমে গলায়, কিরকম সঙ্গী? সরোয়ার একটু থামল। একটা শুকনো ঢোক গিলে থেকে থেমে বলল, যেরকম সঙ্গী হলে কখনো চোখের আড়াল হবার অবকাশ থাকবে না, সেরকম সঙ্গী। সীমন্তিনীর ঠোঁটের কোণে অপ্রতিভ, দুর্বোধ্য সুমধুর হাসি রেখা ফুটে উঠল। অন্যদিকে ফিরে সেটা আড়াল করে বলল, সেই সঙ্গীর সম্পর্কটার নাম কি? জানি না তোমাদের জঙ্গলের সেই সম্পর্ককে কি বলে। তোমাদের জগতে কি বলে? বলতে চায় না। বলার ইচ্ছেও নেই। কেন? সব কেন এর উত্তর হয় না। সীমন্তিনী হাসল। বলল, কথাটা তুমি প্রায় সময় বলো। এটা কি তোমার অভ্যেস নাকি? হতে পারে অভ্যেস। বলেই সরোয়ার উঠে দাঁড়াল। সীমন্তিনী বসা থেকেই বলল, উঠলে যে? সরোয়ার সীমন্তিনীর হাত ধরে টেনে তুলে বলল, ওঠে দাঁড়াও। এটা গাড়ির রাস্তা। কখন কোনো গাড়ি এসে না আবার পিষে দেয়। সীমন্তিনী ব্যাপারটা বুঝতে পারল না। প্রথমে চুপ করে রইল। পরে কৌতূহল দমাতে না পেরে সন্নিগ্ধ গলায় বলল, এই গাড়ি মানেটা কি? গুরুমশাইয়ের কাছেও শুনেছি। সরোয়ার একটু রুক্ষ গলায় বলল, সেটা গুরুমশাইয়ের কাছে জেনে নিলেই পারতে। আমার থেকে শিখার জন্য এতদিন বসেছিলা নাকি? সীমন্তিনী ঠোঁট ফুলিয়ে আহ্লাদি গলায় বলল, এমন করে কথা বললে আমি কিন্তু যাব না বলে দিলাম। তখনও ঝুম বৃষ্টি সমেত প্রবল বেগে ঝড়ঝাপটা বইছে। অদূরে জঙ্গলের নরম শেকড়ের কয়েকটা গাছেরই মধ্যে কুপোকাত। বিদ্যুৎ চমকানোর আলোতে সীমন্তিনীর আহ্লাদি মুখখানা স্পষ্ট দেখতে পেল সরোয়ার। ধীরে ধীরে মোহাবিষ্ট হয়ে কাছে এগিয়ে এলো সে। নরম গলায় বলল, ওসব বলো না।
আমি মরে যাবে। সিমন্তিনি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে অনুকরণ করা হচ্ছে তাই না? সরোয়ার ফিক করে হেসে দিল। হাসি চাপিয়ে বক্র চোখে তাকিয়ে বলল, অনুকরণ করলাম কই? ঢং করা হচ্ছে না? ওই কথাটা তো দুপুরে আমিই বলেছিলাম তোমাকে। সরোয়ার স্বগতোক্তি করে বলল, ও বলেছিলে নাকি? সিমন্তিনি গলা স্বর উঁচু করে বলল, হ্যাঁ বলেছিলাম। সরোয়ার আর কিছু বলল না। একটু পর বলল, এখন কি করবে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবে নাকি? ভিজে জবুথুবু হয়ে যাচ্ছি। আমি ঝগড়া করছি? অগত্যা সরোয়ার নিজের ঘাড়ে দোষ চাপিয়ে নিয়ে বলল, না না, আমি করছি। এখন কি করবে সেটা বলো। সিমন্তিনি হাত দুটো দুই পাশে গুজে দিয়ে বলল, আমি কি জানি? তোমায়দর সভ্য জগতে আমি কি করব? যা করার তুমিই করবে। ওহহ, তাই তো। এই বলে সরোয়ার আনমনে কি যেন ভাবতে লাগল এবং কিছুক্ষণ পরপরই পায়চারি করতে করতে চকারান্তের বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে মুখে কি জানি বিড়বিড় করতে লাগল। দেখে মনে হচ্ছে ভারী দুশ্চিন্তায় আছে সে। সিমন্তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তার অবস্থা দেখতে লাগল। একটু পর অনেকটা অসহিষ্ণু হয়ে প্রশ্ন করল, কি এত ভাবছ বলো তো? সরোয়ার পাকা রাস্তায় নিজের ডান পা দিয়ে একটা ঠুকর দিয়ে কুপিত স্বরে বলল, শালা একটা গাড়িও আসছে না। সিমন্তিনি ভীত হয়ে বলল, আচ্ছা গাড়ি জিনিসটা কি সেটা তো বলো। সরোয়ার রাগ করতে চেয়েও পারল না। সিমন্তিনির ভীত কণ্ঠ তার জ্বলন্ত বনিতে যেন পানির ছিটা দিল। জোরে একটা শ্বাস ফেলে নিভল সে। শান্ত কণ্ঠে বলল, গাড়ি হচ্ছে একটা যন্ত্র, যেটা করে অনেক দূরদূরান্তের পথ পাড়ি দেয়া যায়। এই গাড়ি চলতে সহজ হওয়ার জন্যই এই মসৃণ রাস্তার তৈরি। এবার বুঝতে পেরেছেন? সিমন্তিনি মুচকি হাসল। সরোয়ারের গালে ঈষৎ ঠেলা দিয়ে বলল, তুমি বললে বুঝব না আবার? তুমি তো গুরুমশাইয়ের থেকে ভালো পড়াও। হি হি হি। সরোয়ার বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে রইল তার অসংখ্য মণিমাণিক্য ঝরা শীতল হাসিটার পানে। সিমন্তিনি সলজ্জিত হয়ে মাথা নিচু করল। ঠিক তখনই বহুদিন পর সরোয়ার একটা জিপ গাড়ির শব্দ নিজ কানে আবিষ্কার করল। চকিতে মুখ ফেরাতেই অদূরের গাড়িটার হেডলাইটের আলোতে সরোয়ারের সমস্ত মুখ উদ্ভাসিত করে ফেলল। অনেকক্ষণ অন্ধকারে থাকার দরুন সহসা তীব্র আলোতে দুজনের চোখ জ্বালা করে উঠল। হাত মুখের উপর রেখে প্রাণপণে আলো রুদ্ধ করার চেষ্টা করল দুজনে। সরোয়ার তৎক্ষণাৎ রাস্তার মাঝাখানে এসে দুই হাত মেলো ধরে গাড়ি থামানোর সংকেত দিল। প্রবল বৃষ্টির বেগে চালক হয়তো তাকে লক্ষ্য করেনি। খুব কাছে ঘেঁষে আকস্মাৎ জোরে ব্রেক কষল চালক। এরপর জানালা দিয়ে মুখ বের করে বিরক্তের সহিত বলল, কি সমস্যা দাদা? কারা আপনারা? সরোয়ার গাড়ির কাছে আসল। প্রথমটা সে আমতা আমতা করল। পরে বুদ্ধি খাটিয়ে বলল, আসলে আমি আর আমার বন্ধু জঙ্গলে গিয়েছিলাম ঘুরতে। আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখি গাড়ি নেই। হয়তো চুরি হয়ে গিয়েছে, না হয় পুলিশ বাজেয়াপ্ত করেছে। আমাদেরকে একটু লিফট দিবেন প্লিজ? লোকটাকে চিন্তিত দেখাল। গাড়িতে অল্প বয়সী 18-19 বছরের দুইজন মেয়ে আর দুইটা ছেলে। চশমা পরা একটা মেয়ে অনুরোধের সুরে বলল, সজীব দা, দিয়ে দে না, গাড়িতে তো জায়গা আছে। আর তার সামনে বসা ছেলেটা কৃত্রিম ধমকি দিয়ে মেয়েটাকে থামিয়ে দিল। সাদা বকের মতো গলা বাড়িয়ে বলল, তোমার এই পরোপকারের জন্যই আমাদের কত কষ্ট পেতে হয়েছে সেটা তোমার মনে আছে? তাই দয়া তুমি চুপ থাকো। চশমা পরা মেয়েটা চুপ করে গেল। ইতস্তত করে বলল, এসব কথা এখন বলার কি দরকার?
সরোয়ার আর শুনল না তাদের কথোপকথন। একরাশ মন খারাপ নিয়ে সরে গেল সেখান থেকে। মেয়েটার জন্য খারাপ লাগল তার। সে পরোপকারী। আসলেই পরোপকারীদের কষ্ট পেতে হয়, যেমনটা এখন সিমন্তিনি পাচ্ছে। সরোয়ার কাছে আসতেই সিমন্তিনি উৎসুক হয়ে বলল, কি বলল ওরা? আমাদের নিয়ে যাবে তো? সিমন্তিনি প্রশ্ন কেমন বাচ্চাদের মতো ঠেকল সরোয়ারের কাছে। শুকনো হেসে বলল, ওদের বোধহয় সমস্যা আছে, দেখি অন্য গাড়ি আসে কিনা। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সরোয়ার। সঙ্গে সঙ্গেই ড্রাইভার মাথা বের করে হর্ন দিতে লাগল। সুউচ্চ কণ্ঠে বলল, আপনারা গাড়িতে উঠে আসুন তাড়াতাড়ি। সরোয়ারের মুখের উপর শ্রাবণে কৃষ্ণ মেঘটা সরে গিয়ে শরতের শুভ্র মেঘের ন্যায় স্বচ্ছ হয়ে গেল। সর্বাঙ্গ জুড়ে স্বস্তির একটা প্রলেপ পড়ে আপাদমস্তক অদ্ভুত সুখের বিন বাজতে শুরু করল। ঝলমলে হেসে সিমন্তিনি দিকে পূর্ণতৃপ্তি নিয়ে তাকাল সে। সিমন্তিনি বাচ্চাদের মতন করে বলল, আমাদের নিয়ে যাবে তাই না? আপনারা গাড়িতে উঠে আসুন তাড়াতাড়ি। সরোয়ারের মুখের উপর শ্রাবণে কৃষ্ণ মেঘগুচ্ছ সরে গিয়ে শরতের শুভ্র মেঘের ন্যায় স্বচ্ছ হয়ে গেল। সর্বাঙ্গ জুড়ে স্বস্তির একটা প্রলেপ পড়ে আপাদমস্তক অদ্ভুত সুখের বিন বাজতে শুরু করল। ঝলমলে হেসে সিমন্তিনি দিকে পূর্ণতৃপ্তি নিয়ে তাকাল সে। সিমন্তিনি বাচ্চাদের মতন করে বলল, আমাদের নিয়ে যাবে তাই না? সরোয়ার 2 কদম হেঁটে তার কাছে এগিয়ে গেল। ফিসফিস করে বলল, হ্যাঁ নিয়ে যাবে, কিন্তু তোমার তীর বর্ষাগুলো ফেলে দিতে হবে। সিমন্তিনি এ কথায় যেন চমকে উঠল। চমকিত গলায় বলল, কেন? ওগুলা ফেলব কেন? কারণ আমাদের সভ্য জগতে ওগুলা হাতে করে ঘুরলে সমস্যা আছে, পুলিশ ঝামেলা করতে পারে। সিমন্তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, পুলিশ মানে কি? সিমন্তিনির পুলিশ উচ্চারণের বেহাল দশা দেখে সরোয়ার হেসে কুটিকুটি হয়ে গেল। কোনো মতে আত্মসংবরণ করে বলল, তোমাকে পড়ে সব বুঝিয়ে বলছি। এখন চলো, বেশি দেরি করা যাবে না। আকস্মাৎ সরোয়ারের বাঁধভাঙা হাসির কোনো জুৎসই হেতুই খুঁজে পেল না সিমন্তিনি। তবুও সেদিকে কান না দিয়ে তীর বর্ষা প্রভৃতি একটু দূরে জঙ্গলের কাছে রেখে এসে সরোয়ারের পাশে এসে দাঁড়াল। ড্রাইভার অধৈর্য হয়ে বারবার তাড়া দিতে লাগল। তাই আর দেরি না করে গাড়ির দিকে এগোলো দুজনে। গাড়িতে উঠে সিমন্তিনি কি করবে বুঝতে পারল না। অর্ধ দাঁড়ানো অবস্থায় সরোয়ারের দিকে অসহায় দৃষ্টিতে তাকাল। তাকানোর উদ্দেশ্য বুঝতে পেরে সরোয়ার নিজের পাশে সিট দেখিয়ে দিয়ে বলল, আমার পাশে বসো, সমস্যা নেই, সিট ভিজবে না। সিমন্তিনি বসল। জিপ গাড়িটির 2 দিকে 2টি লম্বা সিট, এক পাশে একটা ছেলে আর 2টা মেয়ে, আর অন্য পাশে সেই চশমা পরা মেয়েটি। সিমন্তিনি, সরোয়ার আর মেয়েটার মাঝাখানে। 2 সিটের মধ্যকার জায়গাটায় কিছু ট্যুরের সরঞ্জাম ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। গাড়ি চলতে শুরু করল। সামনের সিটে বসা একটি মেয়ে তার পাশে বসা ছেলেটার কাঁধে মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে। ছেলেটাও ঘুম। তার পাশের মেয়েটা একমনে বাইরের ঝুম বৃষ্টির দিকে তাকিয়ে আছে। চশমা পরা মেয়েটি বোধহয় খুশি হল। সে সিমন্তিনির কাপড়ের বেয়ারা অবস্থা দেখে ব্যতিব্যস্ত হয়ে নিজের ব্যাগ থেকে একটা চাদর নিয়ে সিমন্তিনির গা ঢেকে দিল এবং একটা টাওয়াল দিয়ে সিমন্তিনির মাথা মুছার কাজে লেগে গেল। সরোয়ার মুগ্ধ না হয়ে পারল না। মেয়েটাকে আসলে পরোপকারী বললেও মোটা দাগে ভুল হবে। এর চেয়ে বেশি কিছু যদি এই বিশ্ব চরাচরে অভিহিত করা যায় সেটাই সে মেয়েটির যজ্ঞ। জানা নেই শোনা নেই এমন একজনকে কেই বা এত আদিক্ষেতা করতে চাইবে? অথচ এই মেয়েটি তার প্রথম দিনের কথা মনে পড়ে গেল, যেদিন সে সিমন্তিনি তাকে কাঁধে বয়ে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল।
সেদিন সে প্রথম কিম্ভূত পরোপকারী নারীর পরিচয় পেয়েছিল। আজ দ্বিতীয়টা পেল। এই ধরনের মানুষগুলোই অতি সহজে মানুষের মনে সমাদৃত হয়, যাকে কখনোই ভোলা যায় না। অসম্ভব। অনেকটা বিমনা হয়ে সামনের দিকে তাকিয়ে মনের মধ্যে এসব কথা আওড়াচ্ছিল সরোয়ার। সহসা সিমন্তিনী সরোয়ারের হাতের পেশি আঁকড়ে ধরে বিড়বিড় করে বলল, তেরা আখি কিদার হ্যায়? তেরা হিরোইন ইদার হ্যায়? সরোয়ারের চমক ভাঙল। মৃদু হেসে বলল, আমি কিন্তু হিন্দি বুঝি, বলতে পারি না, তাই আমার হিরোইন কে সেটা আমি জানি। শুনে নিদারুণ লজ্জায় সিমন্তিনীর আকর্ণ লাল হয়ে গেল। অন্ধকারে সেটা দেখা গেল না বটে, কিন্তু সরোয়ার বুঝতে পারল। তাই একটু থেকে শ্লেষের গলায় বলল, কিন্তু সেটা তুমি নও। নিমিষেই সিমন্তিনীর সকল লজ্জায় জলাঞ্জলি দিয়ে মুখখানা আষাঢ়ের প্রথম দিনের ন্যায় গুরুগম্ভীর করে ফেলল। এত বড় অপমান! দাঁতে দাঁত চেপে নিজের নিষ্ফল ক্রোধ দমন করার চেষ্টা করল সে, তবুও হাতটা ছাড়তে পারল না। এই যানবাহনে চড়তে ভীষণ ভয় করছে তার। উপায় না পেয়ে ওভাবেই হাতটা ধরে অন্যদিকে তাকিয়ে করে মুখ ভার করে বসে রইল। এইটুকু সময় চশমা পরা মেয়েটি কোনো কথা বলেনি। এখন হঠাৎ সরোয়ারের দিকে ঝুঁকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি নাবিলা। সরোয়ার মৃদুহাস্যে হাত বাড়িয়ে করমর্দন করে বলল, হ্যালো, আমি সরোয়ার। থ্যাঙ্কস আ লট লিফট দেয়ার জন্য। অনেক বিপদে পড়েছিলাম। একদৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকা মেয়েটি এবার চোখ ফিরিয়ে একটু হেসে আবার বাইরে তাকাল। নাবিলা বলল, ধন্যবাদ দেয়ার কিছু নেই। বিপদে পড়া মানুষদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ট্যুরে গিয়েছিলাম পাহাড়ে। সবাই ক্লান্ত, বাকিদের সাথে সকালে পরিচিত হয়ে নিও। সরোয়ার এলোমেলো জিনিসগুলোর দিল পালক মাত্র দৃষ্টি ফেলে পুনরায় নাবিলার দিকে দৃষ্টি নিবন্ধ করে বলল, হ্যাঁ, সরঞ্জাম দেখেই বুঝেছিলাম। আচ্ছা, কলকাতা শহরে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? মেয়েটা একটু ভাবল, এরপর বলল, 7:30 8টা তো বাজবেই। আচ্ছা, আমাদের বাস স্টপে নামিয়ে দিলেই হবে। ঠিক আছে। খাওয়া দাওয়া হয়েছে আপনাদের? সরোয়ার মাথা নাড়ল। নাবিলা একটা ব্যাগ কিছুক্ষণ হাতড়িয়ে একটা চানাচুরের প্যাকেট এগিয়ে দিল সরোয়ারের দিকে। নিভানো গলায় বলল, সরি, এটা ছাড়া আর কিছু নেই আমাদের কাছে। আপাতত চানাচুর খেয়ে একটু পানি খেয়ে নিন। সিমন্তিনী, তুমিও খাও। সরোয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করে নাবিলার দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। ওর সাথে তোমার পরিচয় হয়েছে? হ্যাঁ, হয়েছে। এই দুইজনের মাঝখানে থেকে সিমন্তিনীর কেমন যেন জোরসড় হয়ে দম বন্ধ হয়ে আসছিল। দুজনের বন্ধুত্বপূর্ণ নিষ্কণ্টক কথোপকথন তার কানে যেন আবর্তের সৃষ্টি করল। নিরুপায় হয়ে বাক্রুদ্ধ হয়ে বসে রইল সে। এদের সাথে কিভাবে কোনো টোনে কথা বলতে হবে, কিভাবে চলাফেরা করবে, সেটা নিয়ে তার মনে দ্বিধাদ্বন্দ্বের অন্ত নেই। আকস্মাৎ অজানা কারণে তার সমস্ত অন্তঃকরণ এই বিদঘুটে সভ্য জগতের বিরুদ্ধে আটঘাট বেঁধে বেঁকে বসল। ফিরে যেতে ইচ্ছে হল তার আপন মাতৃভূমি সেই জঙ্গলে। কিন্তু ফুরসত যে মিলবে না সেটা সে খুব ভালো করেই জানে। একজন যে তাকে নিশিম অচিন মায়ার বাঁধনে বেশ পাকাপোক্তভাবে বেঁধে ফেলেছে। জঙ্গলে ফিরে গেলে যে সেই পিছুটানে পাগল হয়ে যাবে সে। ছেলেটার প্রমত্ত চোখের চাহনি যে সে কশ্চিনকালেও ভুলতে পারবে না। কিন্তু একটু আগে কি বলল সে? সে তার হিরোইন না। গুরুমশাইয়ের কাছে তো সে জেনেছে হিরোইন মানে নায়িকা। সেটাই যখন তার না, তবে কার? কেন এসেছে সে এখানে? কিসের নিমিত্তে? কার আশায় বুকে পোষণ করে ফিরে গিয়েও থাকতে পারল না সে? একটা নিষ্ফল অভিমান তার বুকে বেশ জোরে সোরে চেপে বসল।
আশ্লেষ ভিন্ন বুঝি সেটা কোনো মতেই সরবে না। হৃদয়ের তলদেশে ঘূর্ণি পাকিয়ে রাশি রাশি কষ্টের মহাপ্রলয় বাহিরের কালান্তক ঝড়ের মতোই তার আকণ্ঠ রুদ্ধ করে দিল। সেই প্রলয়ে তার সর্বাঙ্গ শিহরিত হয়ে দুই নেত্র বাষ্পাচ্ছন্ন করে দিয়ে গেল। পরক্ষণেই গাল বেয়ে দরদর করে কয়েক ফোঁটা লোনা জল গড়িয়ে পড়ল। সরোয়ার চানাচুরের প্যাকেট দাঁতে ছিঁড়ে কিছুটা নিজের হাতে নিতে বাকিটা সিমন্তিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও খাও। সিমন্তিনী নিল না। হাতদয় দুই উরুর মাঝখানে রেখে চাদর মুড়িয়ে ভূতগ্রস্তের মতো অসাড় হয়ে বসে রইল। সরোয়ার পূর্বের চেয়ে উঁচু গলায় বলল, কি হল নাও। সিমন্তিনী প্যাকেটটা হাতে নিয়ে ওইভাবে নিষ্পন্দের ন্যায় বসে রইল। টু শব্দও করল না। পাছে তার অশ্রুবিকৃত কণ্ঠস্বর সরোয়ারের কাছে ধরা পড়ে যায়। অন্ধকারে দেখতে পাবে না ঠিক, শুনতে তো পাবে। সরোয়ার আপনমনে চানাচুর খাওয়া শুরু করল। এক পর্যায়ে সে চোখ ফিরিয়ে দেখল সিমন্তিনী খাবার মুখে দেয়নি এখনো। হাতে নিয়ে চুপ করে বসে আছে। সে বিস্ময় নিয়ে সিমন্তিনীর বিমনা মুখের দিকে চেয়ে রইল, কিন্তু অন্ধকারে কিছু পরখ করতে পারল না। একবার মনে হল তার ভীষণ মন খারাপ, আরেকবার মনে হল এই খাবারের অভ্যাস তার নেই। কিভাবে খাবে সেটাও সে জানে না। ভাবনা চিন্তার ঝুড়ি উপর করে দিয়ে সরোয়ার সিমন্তিনীর কাঁধে হাত রেখে ঈষৎ কাছে টেনে কোমল কণ্ঠে বলল, সীমা, মন খারাপ তোমার? সরোয়ারের সংস্পর্শে এসে সিমন্তিনীর আবেগটা যেন আহ্লাদের রূপ নিয়ে অধিকতর ঘনীভূত হয়ে আসল। সরোয়ারের বুকের একপাশে মাথা রেখে ফুপিয়ে কেঁদে ফেলল সে। নাবিলা তড়িঘড়ি করে সিমন্তিনীর মাথায় হাত রেখে বলল, কি হল সিমন্তিনী, কাঁদছ কেন? সঙ্গে সঙ্গে বাইরে অনড় তাকিয়ে থাকা মেয়েটি বিস্মিত হয়ে ঘাড় ফেরাল। গভীর সুষুপ্ত প্রেমিক যুগল হালকা নড়ল। পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই সরোয়ার বুদ্ধি খাটাল। বলল, আসলে ওর বাবা মায়ের কথা মনে পড়ছে। বাসায় গেলে বকবে তো তাই। নাবিলা আর সেই মেয়েটি বুঝতে পেরে চুপ করে রইল। অনেকক্ষণ পর সরোয়ার সুযোগ পেয়ে ফিসফিস করে বলল, কি হয়েছে সীমা, কাঁদছ যে? সিমন্তিনী একটু ধাতস্থ হয়ে বলল, আমাকে ওখানে কেন নিয়ে যাচ্ছ? সরোয়ার মৃদু হাসল, বলল, ওই যে বললাম সঙ্গী হওয়ার জন্য। কেন সন্দেহ আছে নাকি? আছে তো। তাহলে বললে কেন যে আমি তোমার হিরোইন না? গুরুমশাইয়ের কাছে হিরোইন কি জেনেছ? উনি তোমাকে বলেনি হিরোইনরা ভালো হয় না? তুমি তো তুমিই। হিরোইন হতে যাবে কেন? সিমন্তিনী মাথামুন্ডু কিছুই বুঝল না। এতটুকু বুঝল যে তাকে সে সঙ্গী করবে। এই কথাটাই বারংবার তার মস্তিষ্ক তটে ঘুরে ঘুরে শরীরের রন্ধ্রে রন্ধ্রে উদ্গার ভালো লাগার প্রমূর্ত করল। অন্ধকার দুর্যোগের রাত্রে তার মুখের চাপা হাসির ছটা পরিব্যক্ত না হলেও তার চিত্ত সেই হাসিতে আলোকিত হতে ভুল করল না। অপর প্রান্তে সিমন্তিনীর সুশ্রী দেবপম মুখের সলজ্জ হাসি দেখার জন্য সরোয়ারে মনপাখি হুটোপুটি করতে লাগল। সিমন্তিনীর অভুক্ত থাকার কথা ভেবে সে জরুরি গলায় বলল, সীমা, এগুলো খেয়ে নাও, খিদা অনেকটা কমবে। কি এগুলো? চানাচুর। খেয়েই দেখো না, ভালো স্বাদ আছে। সিমন্তিনী কাপা কাপা হাতে সংশয় নিয়ে এক মুঠো চানাচুর মুখে দিল। মর্মর শব্দে করে তার দুই দাঁতের ঘর্ষণে চানাচুরের দানা পিষ্ট হয়ে গেল। এরপর একটু সমাকুল দৃষ্টিতে তাকিয়ে আবারে চিবোতে শুরু করল সে। তার গলা দিয়ে নামল বহুল কাঙ্ক্ষিত সভ্য জগতের প্রথম খাবার। এই খাবার যে তার জঙ্গলের সাধারণ খাবারের থেকে অত্যাধিক উপাদেয় সেটা অস্বীকার করার কতটা সমীচীন হবে ভেবে পেল না সে। তৃপ্তির সাথে চানাচুর খাওয়া শেষে ঝালের তোড়ে হাঁসফাঁস করতে লাগল সে। নাবিলা একটা পানির বোতল এগিয়ে দিল।
সিমন্তিনি সেটা নিয়ে ঢকঢক করে অর্ধেক বোতল শেষ করে দিল। কিছু পানি তার গাল বেয়ে জবজবে নিষিক্ত কাপড়ের উপর পড়ে আরও ডুবিয়ে তুলল। সিমন্তিনির পানি খাওয়ার বেঢপ দেখে সরোয়ারের নিজেরই লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হল, কিন্তু যার লজ্জা হওয়ার কথা সে নিশ্চিন্ত মনে আবার চানাচুর খাওয়া শুরু করল। সরোয়ার মনে মনে বিরক্ত হয়ে তাকে নির্লজ্জ বলে গালি দিল। রাত গভীর হল। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। জিপ গাড়ি চলছে দুরন্ত গতিতে। ঝড়বৃষ্টি একটা মুহূর্তের জন্য থেমে নেই, বরং থেকে থেকে ঝড়ের প্রকোপটা যেন দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। প্রচণ্ড বাতাসে কৃষদেহী গাছগুলো মাটিতে নুয়ে পড়ছে, পুনরায় আরেক ঝাপটায় সেটা দাঁড়িয়ে যাচ্ছে। নাবিলার চোখ বোধহয় একটু লেগে এসেছিল। আশেপাশে কোথাও বিকট বাজ পড়ার শব্দে চকিতে শঠান হয়ে বসে পড়ল সে। সরোয়ারের উদ্দেশ্যে বলল, আপনি ঘুমোননি এখনো? সরোয়ার বাইরে তাকিয়েছিল। ঘাড় ফিরিয়ে বলল, না, দুর্যোগের রাতে ঘুম হয় না আমার। ওহহ। তারপর দুজনেই চুপ করে রইল। একটু পর সরোয়ার হঠাৎ অনুরোধের গলায় বলল, একটা সাহায্য করতেন পারবেন? নাবিলা তড়িঘড়ি করে চশমা পরে বলল, হ্যাঁ নিশ্চয়। বলুন কি করতে হবে? আপনার সেলফোনটা একটু দিবেন? বাসায় একটু ফোন করব। এত রাতে ফোন করবেন? এখন তো কেউ জেগে থাকবে না। সরোয়ার একটা দীর্ঘশ্বাস বাতাসে উন্মুক্ত করে দিয়ে শান্ত গলায় বলল, চেষ্টা করতে তো দোষ নেই। ঠিক আছে নিন। ব্যালেন্স কিন্তু বেশি নেই। 2 মিনিটের বেশি কথা বলা যাবে না। বলে নাবিলা ওষ্ঠাধর ঈষৎ প্রশস্ত করে হেসে ফোনটা এগিয়ে দিল সরোয়ারের দিকে। সরোয়ার হাত বাড়িয়ে ফোনটা নিল। উষার নাম্বার ডায়াল করে কানে দিতেই এক অপরিচিত মহিলা সুমিষ্ট কণ্ঠে বলল, আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এই অপরিচিত সুমিষ্ট কণ্ঠধারিণীর কথাগুলো ক্ষণকালের জন্য সরোয়ারের কানে জ্বালা ধরিয়ে দিল। বুকজুড়ে বনের জন্য একটা চাপা আর্তনাদ হাপিত্যেশ করতে করতে এদিক সেদিকে কাঠবিড়ালির মতো ছুটাছুটি করতে লাগল। অন্তর্জগৎ হতে অলক্ষ্যে তার অন্তরাত্মা ভর্ৎসনা দিয়ে বলছে, তুই যদি নিজের বোনকে বাঁচাতে না পারিস তাহলে কেমন পুরুষ তুই? তুই তো পুরুষ নামে কলঙ্ক। কাপুরুষের চেয়েও অধম তুই। আর সহ্য করতে পারল না সরোয়ার। নিজের বাবা, মা, ছোট বোনের অযাচিত ষড়যন্ত্রমূলক হত্যার প্রতিশোধের বনি শিখা নিজের মনে দাউ দাউ করে জ্বলে উঠল। প্রলয়ঙ্করী ঝড়ঝাপটা সেটা নিভাতে গিয়েও হিমশিম খেল। সকাল 7টার দিকে অবশেষে বহু আরাধ্য বাস স্টেশনে এসে দাঁড়াল জিপ গাড়ি। গতকালের টানা তীব্র ঝড়বৃষ্টির পর আজকের আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার। পূব আকাশে সূর্যদেবের পেলবো আলো সদ্য স্নানসিক্ত রাস্তার ধারের অশ্বত্থ গাছের পাতার উপর টিকরে পড়ে বর্ণাঢ্য হয়ে জনমনুষ্যের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। নীলাভ আকাশে কয়েকখণ্ড বর্ণিল মেঘ নির্মল হয়ে ঘুরে বেড়াচ্ছে। শহরের ব্যস্ততা তখনও পরিপূর্ণরূপে শুরু হয়নি। অল্প বয়সী কয়েকজন ছেলে মেয়ে শরীর ঠিক রাখতে জগিংয়ে নেমেছে। আর গুটি কয়েক ট্যাক্সি নিজ নিজ উদ্যমে এদিক সেদিকে ঘোরাফেরা করছে। সিমন্তিনি চাদরখানা গায়ে দিয়েই গাড়ি থেকে নেমে এলো। বাকিরা এখনো ঘুম থেকে উঠেনি। এক প্রকারে ভালোই হলো, বিশেষভাবে পরিচিত হতে হলো না। নাবিলার নাম্বারটা একটা খসড়া কাগজে লিখে সরোয়ার নিজের প্যান্টের পকেটে রাখল। সিমন্তিনির অজ্ঞাতসারে তার সাথে কথা বলে চাদরটা রেখে দিয়ে পরেরবার ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে তাদের বিদায় জানাল সরোয়ার। বামে মোড় ঘুরিয়ে করে গাড়িটা দ্রুত চলে গেল। ধীরে ধীরে সেটা বাঁকের মুখে অন্তর্হিত হয়ে গেল। সিমন্তিনি দুহাতে চাঁদটা ঝাপটে ধরে রাস্তার মাঝখানে ঘুরে ঘুরে সুবিশাল শহরটাকে অবাক চোখে দেখছে। কেন যেন মনে হচ্ছে সে বেঁচে নেই। মরার পর অন্য জগতে এসে বাস করছে সে,
তাদের ছোট্ট জঙ্গলের বাইরেও যে এত কিছু থাকতে পারে সেটা তার চিন্তা শক্তি হোক আর কল্পনা শক্তি উভয়েরই বাইরে ছিল। দেখতে দেখতে তার চোখে ঘোর লেগে গেল। একটা গাড়ি তার পাশে সাই করে চলে গেল, তথাপি সংবিত ফিরল না তার। সরোয়ার দৌড়ে এসে সিমন্তিনীর হাত ধরে রাস্তার কিনারায় নিয়ে আসল। ধমকের সুরে বলল, পাগল হয়ে গেল নাকি? রাস্তার মাঝখানে হাঁটছ কেন? রাস্তার মাঝখানে হাঁটার মধ্যে কি ত্রুটি থাকতে পারে সিমন্তিনীর সেটা বোধগম্য হল না। নির্নিমেষ চোখে বিস্মিত হয়ে তাকিয়ে রইল সে। বলল, কেন হাঁটলে কি সমস্যা? নিজের উগ্রতায় লজ্জিত হল সরোয়ার। তার মনে পড়ল এই জগৎ সম্পর্কে কিছুই জানে না সিমন্তিনী। তার সঙ্গে এই ব্যাপারে রুদ্রমূর্তি ধারণ করে কথা বলা আর না চাইতে নিজের ইজ্জত সম্মানে নিলামে তোলা সমান কথা। হাজারটা প্রশ্ন করে মাথা খেয়ে নিবে। সে নিচু স্বরে বলল, তুমি জানো গাড়ি চাপা পড়ে প্রতিদিন কত মানুষ মারা যায়? সিমন্তিনী বিস্ময়ে মাথা তুলে বলল, যেই গাড়ি করে আমরা এসেছি সেই গাড়িতে চাপা পড়েই মানুষ মারা যায়? হ্যাঁ। কেন? কেন আবার? কেউ সুখে আর কেউ অসুখে। ঠিক বুঝলাম না। থাক, তোমার বুঝে কাজ নেই, পরে বুঝিয়ে বলবো। এখন চলো। সিমন্তিনী মাথা নেড়ে সম্মতি জানাল। সরোয়ারের পকেটে একটা কানাকড়িও নেই। কিভাবে বাসায় পৌঁছবে তার মাথায় ধরছে না। বাসা বাসস্টেশন থেকে 15 কিলোমিটার দূরে। অসহনীয় দুশ্চিন্তায় মাথায় হাত দিয়ে ভাবতে লাগল সে। নতুন পথ অন্বেষণের সমীহায় মুখ দিয়ে অস্ফুটে বলল, কি যে করি। আকস্মাৎ তার হাতের নষ্ট ঘড়িটার দিকে চোখ গেল তার। ঘড়িটার ফ্রেম তো সোনার। বিদ্যুৎবেগে কথাটি তার মস্তিষ্কের নিউরনের থেকেও প্রতিটি শিরা উপশিরায় পৌঁছে গেল। মস্তিষ্ক থেকে বার্তা দিয়ে ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসির ছটা ফুটে উঠল। তৎক্ষণাৎ সিমন্তিনীর হাত ধরে রাস্তা পার হয়ে একটা মার্কেট প্রবেশ করল সে। অধিকাংশ দোকান এখনো খোলা হয়নি। অনেকক্ষণ ঘোরাঘুরি পর দেখা গেল একটি জুয়েলারির দোকান খোলা হয়েছে। সিমন্তিনীকে বাইরে রেখে দোকানে ঢুকল সে। দোকানদার জুয়েলারি খুলে পুজো দিচ্ছিল। চারিদিকে কড়া ধূপের গন্ধে সরোয়ার নাক বন্ধ হয়ে যাবার উপক্রম। পুজো শেষে বুড়ো দোকানি চশমার ফাঁকে আর চোখে তাকিয়ে বলল, কি চাই বাছা? জি, আমি এই ঘড়িটা বিক্রি করতে চাই। যদিও ঘড়িটা নষ্ট, তাই আমি শুধু ফ্রেমের মূল্য নিতে চাই। দোকানি তীক্ষ্ণ চোখে ঘড়িটা একবার নেড়েচেড়ে দেখলেন। পুনরায় চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, কি বলো, ঘড়িটা বেশ দামি। বলছি, চুরি টুরি করনি তো? সরোয়ারের ইচ্ছে করল বৃদ্ধের ডিমের মতো গোল চোখ দুটো ফুঁড়ে দিতে। ঠোঁট চেপে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে একটু কাঠোকাঠ গলায় বলল, দেখে তো মনে হয় এজন্যই বলছি। জাকগে এর 75% টাকা আমি দিতে পারব। হলে নাও, না হলে গুড বাই। সরোয়ার সামনের লুকিং গ্লাসে একবার দেখে নিল নিজেকে। আসলেই চোরের মতো লাগছে। নিজেকে যেন আস্ত এক বনমানুষ বলে ভ্রম হচ্ছে। গালভর্তি 1 ইঞ্চি মতো দাড়ি, চুল উস্কো খুস্কো হয়ে আলুথালু, চোখমুখ শুষ্ক। এই রূপ দেখেই সিমন্তিনী এত পাগল হয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করতে হবে কি দেখে এত পাগল সে। কি মশাই, দেব নাকি? খামোকা সময় নষ্ট করছেন। দোকান ঝাড় দেয়া হয়নি এখনো। সরোয়ারের ধ্যান ভাঙল। মৃদু স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ দিন। ঘড়ি বিক্রি করে 45,000 টাকা পাওয়া গেল। ঘরের অবস্থা দেখার আগে সিমন্তিনীর জন্য কিছু কাপড় চোপড় আর খাবারের জিনিস কেনা আবশ্যক। বহুতল বিশিষ্ট শপিং মলের প্রায় সমস্ত দোকান এরই মধ্যে খোলা হয়েছে। প্রথমত সরোয়ার একটা সেলফোন আর সিম কার্ড কিনে নিল।
উষার ফোনে বরাবর রিং পড়ার সত্ত্বেও ফোন পিক করা হচ্ছে না। উপরে কেতাদুর্স্তের মতো থাকলেও সরোয়ারের ভেতরে ভেতরে নিজের বেঁচে যাওয়া বোনের জন্য সে এখন উন্মত্ত প্রায়। চিন্তারাও যেন দিকভ্রান্ত। এখন শুধু এক অনভিপ্রেত ঐন্দ্রজালিক খেলার অপেক্ষায়। তবুও বসে থাকা চলবে না, যুক্তিযুক্তও নয়। একে একে সব কাজ শেষ করে নিল সে। সীমন্তিনীর জন্য রংবেরঙের স্বতন্ত্র ধাঁচের উৎকৃষ্ট কাপড়চোপড়, জুতো, নানান প্রসাধনী। নিজের ইচ্ছেমতো তাকে সাজাবে সে। মজার ব্যাপার হল, সীমন্তিনী অতি উৎসাহ নিয়ে পুরোটা সময় শপিং মল ঘুরে দেখেছিল সরোয়ারের সাথে। অল্পবিস্তর পরিচিত হতে চেয়েছিল, জানতে চেয়েছিল তথাকথিত সভ্য নামের অসভ্য জগৎটাকে। যদিও সে ভিতরে ভিতরে কুঁকড়ে যাচ্ছিল নিজের চিন্তার বাইরের অদ্ভুত এই জগৎটাকে দেখে। নিজের বিপরীতেই যেন সবকিছু। ক্রয়কৃত জিনিসপত্র নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করল সরোয়ার। এরপর সীমন্তিনীকে নিয়ে জিনিসপত্র সমেত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ট্যাক্সি ভিড়ল বাড়ির মূল ফটকের সামনে এসে। গাড়ি থেকে নামল দুজনে। সকল জিনিস একে একে নামিয়ে ভাড়া মিটিয়ে দিল সরোয়ার। দারোয়ান সরোয়ারকে দেখা মাত্রই কেঁদে কেটে একাকার হয়ে এতদিন কি হয়েছিল তার সবিস্তারে বর্ণনা দিতে লাগল। শুনে সরোয়ারের মনের উনুনের অর্চি যেন মাথায় চড়ে বসল। সীমন্তিনী দূরে দাঁড়িয়ে সব শুনল, বুঝতেও পারল সরোয়ারের মনের সদ্য প্রজ্জ্বলিত অগ্নির স্ফুলিঙ্গ। সীমন্তিনী দূরে দাঁড়িয়ে সব শুনল, বুঝতেও পারল সরোয়ারের মনে সদ্য প্রজ্জ্বলিত অগ্নিস্ফুলিঙ্গের রোষানল। তথাপি তাকে সান্ত্বনা দেয়ার সাহস কিংবা ভাষা সে এই মুহূর্তে খুঁজে পেল না। মনের সব রাগ দারোয়ানের উপর ঝাড়ল সে। এখনই এসব বলার কি দরকার ছিল? তার ইচ্ছে হল দারোয়ানের মাথায় একটা ঘুষি দিয়ে বেহুশ করে দিতে। অগত্যা দূর থেকে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনতে লাগল সে। কিন্তু বেশিক্ষণ কৌতূহল দমাতে পারল না। সন্তর্পণে কখন যে সরোয়ারের গা ঘেঁষে দাঁড়াল সরোয়ার নিজেই টের পেল না। আকস্মাৎ সরোয়ার দারোয়ানকে ধমক দিয়ে বলল, আমি তোর কাছ থেকে অত কিছু জানতে চাইছি না শফিক। এখন বল উষা কোথায়? দারোয়ান কাঁদো কাঁদো হয়ে বলল, আপনা গো বাগানবাড়িতে আছে স্যার। এই বাড়ি তো আহে না। ওই গুন্ডার লোকগুলান মাঝমধ্যে বাড়ি তো আহে। একবার তো ধরে লয়ে গেছিল ম্যাডামরে। সরোয়ার হাত উঁচিয়ে দারোয়ানকে থামিয়ে দিয়ে বলল, বাস, আর কথা নয়। চলো এই জিনিসপত্রগুলো নিয়ে বাগানবাড়িতে। আর আমার কিছু কাপড়চোপড় নিয়ে আসিও এই বাসা থেকে। আর হ্যাঁ, সেভিং মেশিনটা আনতে ভুলো না। চললাম। সীমন্তিনী এতক্ষণ চুপ করেছিল। এখন মুখ খুলে বলল, তোমাদের 2টা ঘর? আর এত বড়? সরোয়ার কিছু বলল না। মুচকি হাসল শুধু। মূল বাড়ি থেকে বাগানবাড়িটা খানিকটা দূরে। পায়ে হেঁটে যেতে হয়। পিচঢালাই করা সরু রাস্তার 2 পাশে গাছপালা বনজঙ্গলের গুল্মলতায় ভরপুর। বিশাল বড় বড় বৃক্ষরাজি রাস্তার 2 ধার হতে এসে রাস্তার উপর ঝুঁকে পড়ে বিয়ে বাড়ির গেটের মতো সৃষ্টি করেছে। বহুদিন যাতায়াত না থাকার কারণে রাস্তায় নানা বর্ণের জলকুন্তলের বসতি গড়ে উঠেছে। সেগুলো মারিয়ে পা টিপে টিপে পথ চলতে লাগল সরোয়ার। এই পরিবেশে সীমন্তিনী নিরদ্বিধায় হাঁটছে। এতক্ষণ সে ভারী সংকুচিত হয়েছিল। এবার বোধহয় তার স্বস্তির নিঃশ্বাস পড়ল। অনেকক্ষণ ধরে সরোয়ারের সাথে কথা বলতে চাচ্ছে সে, কিন্তু সরোয়ারের মন ভালো নেই ভেবে বলা হচ্ছিল না। এবার সাহস সঞ্চার করে বলে ফেলল, বলছি, চাদরটা কি খুলে ফেলব? এদিকে তো কেউ নেই। আর বাসায় তো তোমার বোন সমস্যা হবে না, তাই না? সরোয়ার একবার অন্যরকম দৃষ্টিতে তাকালো সীমন্তিনীর দিকে, কি যেন ভেবে বলল, ঠিক আছে, খুলে রাখো। সীমন্তিনী চাদর খুলে নিজের হাতে নিয়ে নিল।
সঙ্গে সঙ্গে এক ঝটকায় রাশি রাশি রেশমি হাওয়া তার অর্ধাবৃত শরীরের আছড়ে পড়ে ধন্য হল। একটু কেঁপে উঠল সে। কিছুক্ষণ নীরব থেকে বলল, তোমাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে সরোয়ার। তোমার বোন তো ভালোই আছে, বেঁচে আছে, তারপরও কিসের চিন্তা? সরোয়ার হাসল, বলল, কিসের চিন্তা? এরপর চোয়াল শক্ত করে দাঁতে দাঁত লাগিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, চিন্তা তো শুধু একটাই, কবে ওই কৃষ্ণ অনিকে উপরে পাঠাব, যেভাবে সে আমার পরিবারকে পাঠিয়েছিল। সীমন্তিনী আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না, আমিও আছি তোমার সাথে। আমার কাউকে চাই না, একাই পারব, কিন্তু আমার তো চাইই। সরোয়ার আর কিছু বলল না। দুজনে যখন বাগানবাড়িতে আসলো তখন ঠিক দুপুর 12টা, মাথার উপর সোনা বরণ সূর্যের উষ্মার অবধি নেই। সরোয়ার ঘেমে নিয়ে একাকার। সীমন্তিনীর শরীরে ঘামের বিন্দু পর্যন্ত নেই। সরোয়ারের মুখ যেমন শুষ্ক অবসন্ন, সীমন্তিনী তার উল্টো। তার অতিশয় সুশ্রী মুখচ্ছবিতে তিলার্ধ অপ্রসন্নতা নেই। দিব্যি আশপাশটা ঘুরে ঘুরে গুনগুন করে দেখছে সে। মূল ফটকে দিয়ে বাগানবাড়িতে প্রবেশ করল তারা। বিশাল বড় এরিয়া, প্রায় 20-25 বিঘা জমির উপর বাগান করা হয়েছে। বাগানে লাগানো হয়েছে হরেক রকমের কলব করা গাছ। একপাশে অনতিদীর্ঘ একটা ফুলের বাগানও আছে। বাগানের মাঝখানে 4-5 ফিটের চওড়া রাস্তা। একদম শেষ প্রান্তে নীল রং করা বিশাল দুতলা বাড়ি। ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে গেল দুজনে। দরজায় করাঘাত করতেই কিশোরী কাজের মেয়ে মায়া দরজা খুলে দিল। সরোয়ারকে দেখে চমকে উঠে বলল, ভাইজান আপনি বাইচে আছেন? সরোয়ার বাড়িতে ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ আছি। আল্লাহ না চাইলে মারার সাধ্য কার? একটু থেকে বলল, উষা কোথায় রে? উপরের ঘরে আছে। সরোয়ার কোমরে হাত ঠেকিয়ে একবার উপরের সিঁড়ির দিকে শূন্য দৃষ্টি নিক্ষেপ করে অস্ফুটে বলল, উপরের ঘরে। এরপর সীমন্তিনীর মুখের দিকে তাকিয়ে শুষ্ক হেসে বলল, চলো যাই। সীমন্তিনী উদ্বেগ নিয়ে বলল, চলো। উষার রুমের দরজা খোলা ছিল। সরোয়ার রুমে ঢুকতেই তার গহন হৃদকোণে একটা বর্ষর ধাক্কা খেল। দেখল, উষা চিত হয়ে সোফায় আধশোয়া হয়ে বসে আছে। হাতের মদের গ্লাস এবং পুরো ঘরজুড়ে মদের বোতলের এক বিশাল সমারোহ। মেঝেতে ইতস্তত বিক্ষিপ্ত মদের খালি বোতল। একটু পরপর ঢকঢক করে মদ গিলছল উষা। দেখে তার শূন্য জীর্ণ বুকে যেন আকস্মাৎ তড়িৎদাম বয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সে। থেকে থেকে তার সারা চিত্তে কৃষ্ণ জলকল্লোল যেন বারবার আঘাত হানছে। বিস্ময় হতবুদ্ধি হয়ে উষার দিকে তাকিয়ে অশ্মীভূত হয়ে রইল সে। ঘরের ড্রিম লাইটের মিটমিটে আলোতে উষা সরোয়ারকে দেখতে পেল না। শুধুমাত্র দুইটি মনুষ্য মূর্তি তার নেশা ভারাতুর চোখে ভাসল। মাতাল কণ্ঠে বলল, কারা ওখানে? সরোয়ার কথা বলতে পারল না। সীমন্তিনী বলল, আমি। অন্ধকার পাতালপুরি থেকে থেমে থেমে উত্তর আসল, আরে ধুরর, আমিটাকে? সীমন্তিনী আর কিছু বলতে পারল না। বা হাত বাড়িয়ে সরোয়ার লাইট জ্বালালো। সরোয়ার সঙ্গে সঙ্গে ঘরময় এনার্জি বাল্বের আলোয় আলোকিত হয়ে গেল। সীমন্তিনী একটু অদ্ভুতভাবে তাকাল। উষা দুই হাতে প্রাণপণে চোখে হাত দিয়ে উদ্ভাসিত আলোক উৎসের দিকে ধীরে ধীরে তাকাল। সরোয়ারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল সে, যেন ঠিক ঠাওর করতে পারছে না দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে। একটু পর মুখে কি জানি বিড়বিড় করতে করতে একসময় স্পষ্ট মত্তকণ্ঠে বলল, ভাইয়া, তুই বেঁচে আছিস? তার চোখ রক্তবর্ণ, চোখ আলুথালু, জামাকাপড়ের নোংরা, সব মিলিয়ে বেহাল দশা।
দীর্ঘদিনের অনভিপ্রেত ভাইয়া ডাক শুনে সরোয়ারের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। না চাইতেও চোখে বাষ্পান্বিত হয়ে অশ্রুপ্লাবিত হয়ে গেল। বলল, হ্যাঁ আছি, তোর একটাই ভাই। আল্লাহ কি আর এত সহজে ছিনিয়ে নিতে পারে বল? উষা আইধাই করতে করতে একটু ওঠার চেষ্টা করল। দাঁড়িয়েই ঢলে পড়ে যেতে চাইল সে। সরোয়ার এগিয়ে এসে ধরে ফেলল। পুনরায় সোফায় বসিয়ে দিল তাকে। উষা উদ্ভ্রান্তের মতো হাঁটুতে মাথা গুজে দুই হাতে মাথা চেপে ধরে থাকল কিছুক্ষণ। একটু পর মাথা তুলে নিজে নিজে দুয়েকবার মাথা ঝাঁকাল। সরোয়ার উদ্গ্রীব হয়ে বলল, এমন করছিস কেন? বেশি কষ্ট হচ্ছে তোর? উষা এই প্রসঙ্গের ধারে কাছেও ঘেঁষল না। বলল, তবে এতদিন কোথায় ছিলি? আনসার মি। বলবো তোকে, সব বলবো। আগে তুই সজ্ঞানে ফির, তারপর এসব কি শুরু করেছিস তুই? এত বোতল বোতল মদ। কথাটা শেষ করতে পারল না সরোয়ার। উষা বাধা দিয়ে বিদ্রুপাত্মক ভঙ্গিতে মাতাল কণ্ঠে বলল, বেশ করছি, আরও খাব। খেয়ে তোদের সবার মতো আমিও মরব। ওহহ, তুই তো মরিসনি। ভেবেছিলাম তুইও মরেছিস। এতটুকু বলে থেমে আঙুল সোজা করে গুনে গুনে বলল, মা নেই, বাবা নেই, ঈশা নেই, দাদু বাড়িতে, দাদিমা নেই, একখা ছেলেকে ভালোবাসছিলাম সেও নেই। ভাগছে ফুরুদ। ওই কুত্তার বাচ্চাকে পেলে ওর টেনে ছিঁড়ে ফেলব আমি। আর তোকে দিয়ে কি আমি আঙুল চুষব রে? তুই মরতে পারলি না, তোকে রেখে মরব কেমনে এখন? তুইও মর। গলায় দড়ি। উষার কথাগুলো এমন অসংবদ্ধ ও অশিষ্ট ছিল যে সরোয়ার আর শুনতে পারল না। মুখ চেপে ধরে চিৎকার করে বলল, চুপ কর উষা, আমি তোর ভাই। ভাই হই তোর। উষা থতমত খেয়ে গেল। বোধহয় ভাই কথাটা তার কানে বারবার বাড়ি খেতে লাগল। সামান্য নেশা ছুটল তার, তবে পুরোপুরি না। একটু পরেই একগাল হেসে সীমন্তিনীর দিকে তাকিয়ে বলল, ওটা কে রে ভাইয়া? প্রিয়াঙ্কা চোপড়া ফেইল। সরোয়ার চুপ করে রইল। উষা ঈষৎ ঝুঁকে আরেক ঢোক মদ খেয়ে নিল। সরোয়ার বাধা দিল না। ঝিমোতে ঝিমোতে বলল, বেশ, আমি বুঝেছি। তোর গার্লফ্রেন্ড তাই না? এতদিন পর একটা কাজের কাজ করলি। কাজের কাজ কাজের বলতে বলতে উষা সোফায় ঘুমিয়ে পড়ল। সরোয়ার একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সেই দীর্ঘশ্বাসে কি ছিল কেউ বলতে পারে না। ঘর থেকে বেরিয়ে এলো সে। সীমন্তিনীও আসলো তার পিছু পিছু। পুরোটা সময় সে বিস্ময়ের সাথে উষাকে নিরীক্ষণ করছিল। এখন সরোয়ারকে বলল, ও এমন করল কেন? ও কি এমন করেই কথা বলে? সরোয়ার শুকনো মুখে একটু হাসির রেখা টেনে বলল, না, ওকে তুমি চিনো না। ড্রিঙ্ক করেছে ও, তাই মাতাল হয়ে এমন করছে। মানে মদ খেয়েছে। ঘুম থেকে উঠলে দেখিও ওর আচরণ কেমন। কত বন্ধুত্বপূর্ণ সে। বুঝতে পেরে সীমন্তিনী উপরে নিচে মাথা নাড়ল। এরপর সরু চোখে অদূরে তাকিয়ে ভাবনার জগতে ডুবে গেল। দারোয়ান জিনিসপত্রগুলো উপরে দিয়ে গেল। বলো গেল, মালগুলান দিয়া গেলাম স্যার। আমি ওই বাড়িতে চললাম। সরোয়ার ঘাড় কাত করে মাথা নাড়ল শুধু। সীমন্তিনী একটু রেলিং ধরে দাঁড়িয়েছিল। সরোয়ারের কাছাকাছি এসে বলল, বলি, খাবার দাবার কি কিছু খাওয়াবে? নাকি নিজের বাড়িতে এসে আমাকে উপোস রাখবে? খিদেই তো পেট পুড়ে গেল। সরোয়ার হঠাৎ অন্যমনস্ক হয়ে গিয়েছিল। প্রকৃতিস্থ হয়ে বলল, ঈশ্বর রে, ভুলেই গিয়েছিলাম। তোমাকে তো আগে সাজানোর কথা। তারপর খাবার দাবার। উপোস তো আমিও আছি। সাজাবে কিভাবে আবার? তোমাকে না প্রথম দিন বলেছিলাম, মনে আছে?
এখানকার মেয়েরা সাজসজ্জা রূপ চর্চা করে। ওটাই করব তোমাকে। সিমন্তিনি নাক সিটকাল। বিরস গলায় বলল, না, দরকার নেই। দরকার আছে কি নেই সেটা আমি বুঝব। এখন বলো, আমার সাথে গোসল করতে তোমার আপত্তি নেই তো? তোমার সাথে গোসল, ছি, কি লজ্জার কথা। বলে সিমন্তিনি মুখ লুকিয়ে মুচকি হাসল। ওরে লজ্জাবতী রে, জঙ্গলে তো আমার সাথে ঝর্ণায় গোসল করবে বলে মাথা খেয়েছিলে, এখন এত লজ্জা আসো কোত্থেকে? সেটা তো গোসল ছিল না, এমনে ঝর্ণায় ভেজা ছিল। আচ্ছা, যাই হোক, আমার সাথে করতে হবে না। আসো, আমি দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে। পা বাড়িয়ে বলল সরোয়ার। সিমন্তিনি আর কিছু না বলে সরোয়ারের পিছু পিছু একটা রুমে গিয়ে থামল। রুমে ঢুকে সীমান্তিনীর যেন তাক লেগে গেল। অভিভূতের ন্যায় আশপাশ চোখ বোলাতে লাগল সে। বিশাল রুম, একাধারে একটা ডাবল খাট, পাশে আলমারি এবং এর পাশে একটা প্রকাণ্ড আয়নাবিশিষ্ট ড্রেসিং টেবিল। চারপাশের দেয়ালে ঝুলানো নামিদামি শিল্পীদের আঁকা নানান তৈলচিত্র। সবকিছু খুব সুন্দর গুছানো আর পরিপাটি। সিমন্তিনির চোখ আটকে গেল সেই স্বচ্ছ আয়না সমেত ড্রেসিং টেবিলের দিকে। অদমনীয় কৌতূহলে চঞ্চল পায়ে এগিয়ে গেল সে। আয়নার সামনে গিয়ে একটু আতকে উঠল সে। এই প্রথম নিজের সত্যকার প্রতিমূর্তি সচক্ষে দেখতে পেল সে। তবুও সে বুঝল না যে সেটা সেই। অকারণে মাথাটা ভনভন করে উঠল তার। কি আশ্চর্য! সে যেমন করছে, যেভাবে হাত নাড়ছে, আয়নার প্রতিবিম্বটা ঠিক তেমনই করছে। এটা কিভাবে সম্ভব? তার সামনে কি কেউ আছে যে তাকে অনুকরণ করছে? শঙ্কা কাটাতে আয়নায় হাত দিল সে, কিন্তু হাত আটকে গেল। কেউ তো নেই। কি মুশকিল! প্রতিবিম্বটাও তো তার মতো করে হাত বাড়িয়ে দেখছে। সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেল সিমন্তিনি। কি করা উচিত বুঝতে পারল না। নিরুপায় হয়ে সরোয়ারের দিকে তাকিয়ে দেখল সে তার অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে। নিমেষে সিমন্তিনির রাগ সপ্তমে চড়ে গেল। অধর দাঁত দিয়ে চেপে ধরে ঘোরঘোর করে বলল, এমন করে হাসছ কেন? এটা কি জিনিস বুঝিয়ে দাও আমাকে। উফফ, মাথা ভনভন করছে আমার। কি এটা? আমি হাসলে সেও হাসছে, আবার আমি রাগ করলে সেও রাগ করছে। সরোয়ার শব্দ করে হেসে ফেলল। আত্মসংবরণ করে গুটি পায়ে এগিয়ে আসল সে। কিছুক্ষণ বিমোহিত হয়ে মন্ত্রমুগ্ধ চোখে তাকিয়ে থেকে সিমন্তিনিকে ঘুরিয়ে আয়নামুখী করে তার কাঁধে মাথা বসাল। এরপর উদরে আলতো করে হাত রেখে বলল, ওটা তোমারই প্রতিবিম্ব। এই যে দেখো, আমি তোমার কাঁধে হাত রাখলাম, পেটে হাত রাখলাম, সব ওখানে দেখা যাচ্ছে। সরোয়ারের তপ্ত নিঃশ্বাস ঘাড়ের উপর সুললিতভাবে ছড়িয়ে পড়ছে। সিমন্তিনি মোহাবিষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল। দেখে সরোয়ার কানে ফিসফিসিয়ে বলল, কি হলো? চোখ খুলো। সিমন্তিনি কাপা গলায় বলল, ছাড়ো, লজ্জা লাগছে। আকস্মাৎ সরোয়ার সিমন্তিনিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, যাও, ছেড়ে দিলাম। সিমন্তিনি মাথা নিচু করে চুপ করে রইল কিছুক্ষণ। কাঁদো কাঁদো গলায় বলল, তুমি কি রাগ করলে? আসলে কথাটা শেষ করতে পারল না সিমন্তিনি। সরোয়ার বাধা দিয়ে বলল, শোন কথা, পরিপূর্ণ সঙ্গী হবার আগে এসব করা উচিত নয়। ধর্মে নিষেধ আছে, চরম গুনাহ হয়। তবুও তো আমরা পুরুষ। পুরুষ মানেই পশু, মানো তো এটা। যাই হোক, আর সময় নষ্ট করো না, গোসলে যাও। সিমন্তিনি হাসল, তৃপ্তির হাসি। মনটা তার অজানা কারণে ফুরফুরে হয়ে উঠল। প্রফুল্ল হেসে বলল, কই,
কিভাবে কি করতে হবে বললে না যে? এসো আমার সাথে, বলে বাথরুমের দিকে পা বাড়ালো সরোয়ার। সিমন্তিনিও গেল তার সাথে। বাথরুমে ঢুকে সরোয়ার টাওয়ালটা স্ট্যান্ডে গুজে দিল। সাবান, শ্যাম্পু, বাথটাব সবকিছুর ব্যবহার একে একে বিবৃত করে বুঝিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এসে যেন হাফ ছেড়ে বাঁচল। উষার ঘর থেকে একবার টুমেরে গোসল করার জন্য চলে গেল। বাথটাবের ফেনা উঠা গরম পানিতে শুয়ে আছে সিমন্তিনি। হেমন্তের শেষে কনকনে শীতকালের আগমনী বার্তা নিয়ে এলো বিগত রাতের তুমুল ঝড়ঝাপটা। ফলশ্রুতিতে একটু একটু শীত পড়তে শুরু করেছে। অতিথি পাখিদের আনাগোনাও কম নয় ইতিমধ্যে। চিরকাল ডোবার পানিতে গোসল সারা সিমন্তিনির এত সব মনোরঞ্জন করা উৎকৃষ্ট সামগ্রীর প্রতি কোনো ছলেই মন প্রসন্ন হচ্ছে না। সবকিছু কেমন যেন খটমটে মনে হচ্ছে। তথাপি শীতের দরুন গরম পানিতে সুভাষিত সাবানের উৎকর্ষতার বদনাম করাও চলে না। এত সব আপাতত তার ভাবনার বাইরে। নিজেতে নীলীন হয়ে স্থিমিত চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে মনের মধ্যে এলোমেলো ভাবনার দুর্গ গড়ে তুলছে প্রতি মুহূর্তে। যে দুর্গের ভিত্তিতে রয়েছে নিঃসীম, অপরিমেয় দুর্গেয় সব বস্তু, যেগুলোর খণ্ডন করার তারও একান্ত দায়িত্ব। সে ভাবতে লাগল উষার কথা, সরোয়ারের কথা। যে বা যারা সরোয়ারের সুখের নিসর্গে বাস করা একান্নবর্তী পরিবারের বেহাল দশার জন্য চূড়ান্তভাবে দায়ী, তারা এই পৃথিবীতে নির্দ্বিধায় ঘুরে বেড়াবে এটা তো হতে পারে না। নিজের বাবার হত্যার প্রতিশোধ সে নিতে পারেনি। এখন নিজের ভালোবাসার মানুষটার প্রতিশোধই তার প্রতিশোধ। অচিরেই ধ্বংস হবে তারা। সিমন্তিনির প্রতিশোধের লালায়িত তাণ্ডবলীলায় ভবলীলা সাঙ্গ করতে বাধ্য হবে তারা। অর্থাৎ সেই নরপশুদের মৃত্যু অনিবার্য। নিজের বাবার ক্ষতবিক্ষত চেহারাটা চোখের পর্দায় যন্ত্রের মতো ভেসে উঠল সিমন্তিনির। কেন জানি তার মনে হতে লাগল তার বাবা তাকে বলছে, সিমন্তিনি, এই প্রতিশোধের অংশীদার তুইও। সিমন্তিনি অস্ফুটে বলল, হ্যাঁ আমিও। সরোয়ারের অমায়িকতা সিমন্তিনিকে এত মুগ্ধ ও আবিষ্ট করে তুলেছিল যে এই সরলমনা ছেলেটির জন্য সে জান দিতেও প্রস্তুত, নিতেও প্রস্তুত। এসবে তার বিন্দুমাত্র হাত কাঁপে না। অথচ সরোয়ারের মুখ পানে চেয়ে একটা পুরন্ত কটু কথা তার মুখ দিয়ে বেরোয় না। তখন শুধু মুখ, হাত নয়, সর্বাঙ্গ কাঁপে। এমনি চাওয়া না চাওয়া অলিক কিংবা অকাট্য চিন্তা তার মনে উদ্রেক করতে লাগল। এবার সময় শুধু অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর। দরজায় করাঘাতের শব্দে সিমন্তিনি চমকিত হয়ে সম্বিতে ফিরল। সরোয়ার ডাকছে। কি হলো সীমা? বাথটাবে কি ডুব দেওয়ার চেষ্টা করছো নাকি? এতক্ষণ লাগে কেন? আবার বলে দিচ্ছি, বাথটাবে কিন্তু ডুব দেওয়ার মতো পানি নেই। ওটা তোমাদের ডোবা না। সিমন্তিনি বিরক্ত হল। কাঠোকাঠ গলায় বলল, উফ, একবার বলেছ তো। আসছি, তুমি যাও। সরোয়ার গেল না। দরজার সামনে সিমন্তিনির অপেক্ষায় দাঁড়িয়ে রইল। অল্প সময়ের মধ্যে সে দাড়ি ছেটে নিজে গোসল করে কাপড় ধুয়ে সিমন্তিনির কাছে ফিরে এলো। অথচ সীমান্তিনি বাহ্যজ্ঞান হারিয়ে হয়ে সত্য অসত্য নানান কথা আওড়াচ্ছে। ধৈর্য হারিয়ে সরোয়ার খাটের উপর কৃত্রিম ক্রোধ নিয়ে মুখ কালো করে বসে পড়ল। একটু পর অপটু হাতে ধীরে ধীরে বাথরুমের দরজা খুলে সিমন্তিনি বের হয়ে এল। তার পরনে দীর্ঘ টাওয়াল বুক পর্যন্ত উঠানো। ভেজা চুল নিতম্ব অবধি ছড়িয়ে গেছে। সেই চুল থেকে থেকে টুপ টুপ করে পানি টাইল করা মেঝেতে গড়িয়ে পড়ছে। শরীরের খোলা স্থানে অবাধে কচু পাতার মতো বিন্দু বিন্দু জল জমে আছে। এই যেন কারো ভালোবাসা মিশ্রিত স্পর্শে টুপ করে গড়িয়ে পড়বে। সরোয়ারের কৃত্রিম ক্রোধ নিমেষে উবে গিয়ে অনর চোখে চেয়ে রইল সে। সিমন্তিনির চোখে মুখে শীতের দুপুরে মেদুর আলো বাঁকা হয়ে এসে পড়ে যেন সোনা মাখিয়ে দিচ্ছে।
মুখে কৃত্রিম রাগ আর আকুঞ্চিত ভ্রুর নিচের চোখ দুটো যেন উচ্ছল আবেশে ঝলমল করছে। সে এক টুকরো হেসে বলল, ওমন হা করে কি দেখছ বলো তো? সরোয়ার সাবলীলভাবে বলল, ভাবছি জঙ্গলের সেই তুমির সাথে এই তুমির কতটা পার্থক্য। কতটা? একটুও না, বরং আরো সুন্দর লাগছে। সিমন্তিনি একটু হাসল। সরোয়ার হাত ছেড়ে বলল, কই রে মায়া, এদিকে আয় দেখি। কাজের মেয়ে মায়া দৌড়ে আসল। সরোয়ার রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, বিছানার উপর কাপড় রাখা আছে, ওগুলো ওনাকে পরতে একটু হেল্প কর। যা। মায়া এগিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে ভাইজান, আমি পরাই দিতেছি। আপনি খাবার টেবিলে যান, আমি ওনারে নিয়ে আইতাছি। সরোয়ার বেরিয়ে গেল। সিমন্তিনি বীতশ্রদ্ধ হয়ে মুখ বাঁকিয়ে বলল, এসব কি কাপড় আবার? অনিচ্ছার সত্ত্বেও সরোয়ারের মনপুত হতে সিমন্তিনিকে বিছানার উপর রাখা শাড়ি পরতে হল। ভীষণ খিদে পেয়েছে সিমন্তিনির, সেই গতকাল রাতে খেয়েছে। এরপর অভাগা পেটে কিছু জোটেনি। শাড়ি পরতে পরতে সিমন্তিনি কাজের মেয়ে মায়াকে প্রশ্ন করল, তুমি এখানে কাজ করো? হ্যাঁ আফা। কেন? এই প্রশ্নে মায়া হতবুদ্ধি হয়ে গেল। বিস্ময় চোখ পিটপিট করে তাকাল সে। সিমন্তিনি সেটা লক্ষ্য করল না। মায়া কি ভাবল কে জানে, একটু পরে বলল, আচ্ছা আফা, আপনি ভাইজানের কি হন? কি হয় সেটা পরেই জানতে পারবে, আমি নিজেও জানি না কি হই। মায়া আর কোনো প্রশ্ন করতে গেল না। চুপচাপ সিমন্তিনিকে শাড়ি পরিয়ে একটু আধটু সাজিয়ে দিল। এই কাজে সে বরাবরই পাকা। চটুল হাতে টুসটুস করে যাকে পায় তাকেই অঙ্গসজ্জা করে লাল করে দেয়। এমনই পটু যে চতুর্দিকের সবাই তো মুগ্ধ হয়েই যাকে করে তারও তাক লেগে যায়। সরোয়ার অধীর হয়ে অপেক্ষা করছিল সিমন্তিনির সুডৌল পায়ের নিটোল আগমনের জন্য। যতই সময় যাচ্ছে ততই তার মনন মুক্তকচ্ছ হয়ে পড়ছে। সর্বশেষ তিতিক্ষা হারিয়ে সিঁড়ি ভাঙার পরিকল্পনা করতেই দেখল সিমন্তিনি লাল সাদা মিশ্রিত রঙের একটা শাড়ি পরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। সরোয়ারের নিরেট দৃষ্টি লক্ষ্য করল না সে। বিক্ষিপ্ত অনিপুণ পায়ে ধীরে ধীরে সরোয়ার সামনে এসে দাঁড়াল। সরোয়ারের দৃষ্টি তখনও সিমন্তিনির আপাদমস্তক জুড়ে খেলে বেড়াতে লাগল। সিমন্তিনি মুখখানা আষাঢ়ের মেঘের মতো গম্ভীর করে বলল, এটা কি করলে? এত বড় একটা কাপড় আমার সারা শরীরে পেঁচিয়ে দেয়ার মানে কি? হাঁটতে পারছি না আমি। আর আমার চুলগুলো দেখো কেমন করে বেঁধে দিয়েছে। উফ অফ, আচ্ছা মানুষ তো তুমি। সরোয়ার ফিচেল হেসে কাছে এগিয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁত অবলোকন করার ভঙ্গিতে তাকিয়ে হাত উঁচিয়ে সিমন্তিনির স্টাইল করে বাঁধা চুল থেকে কয়েক গাছি চুল খুলে দিয়ে কপালের উপর ছেড়ে দিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ এবার পারফেক্ট। সিমন্তিনি লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলল, এত ঢং ছাড়ো। খেতে কি দিবে না? এত খাওয়া খাওয়া করো না তো। বাড়ি ভর্তি চাকর বাকর, কেউ শুনলে কি ভাববে? ভাবুক আমার কি। আচ্ছা চলো, খেতে চলো। খাবারের টেবিলের সামনে গিয়ে সিমন্তিনির চক্ষু চড়কগাছ। এত খাবার খাইয়ে কি সরোয়ার তাকে মুটিয়ে ফেলতে চায়? আর এগুলোই বা কেমন খাবার? আহ কি সুঘ্রাণ! চোখ বন্ধ করে নাক টেনে ঘ্রাণ নিল সে। কিন্তু এগুলো চিবোতে কিভাবে? চলবে।